আমার অভিনয় আসার কোনো ইচ্ছেই ছিল না, আমি করতেও চাইনি, জীবনে কোনোদিন অভিনয় করতে চাইনি। সিনেমা হোক বা সিরিয়াল, তিনি এন্ট্রি নিচ্ছেন মানে চারদিকে থমথমে পরিবেশ। তিনি বাংলা ইন্ডাস্ট্রির ছাপমারা মহিলা ভিলেন। আমার সাথে পাশা খেলতে আসলে সেই পাশার দান আমি উল্টে দেব। আমরা কি তাকে শুধুই টাইপকাস্ট করে রেখেছি? আচ্ছা, দেব কি কখনো বলেছে যে আমাকে নায়িকার চরিত্রে নিয়ে? একটা জিনিস আমার মনে হয় যে কোয়েশ্চেনটা হলো ভীষণ, তোমরা স্ট্যাম্প মেরে দাও যে নেগেটিভ চরিত্র। আমাকেও তো একবার বলেছিল যে বিয়ে হবে। ইদানিং তৃণমূল শিবিরে দেখা যায় অধিকাংশ বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের। একটা রাজনৈতিক মঞ্চে যাওয়ারও তো একটা যোগ্যতা থাকে, আমার সেই যোগ্যতাটা নেই। ইন্ডাস্ট্রির ভেতরে রাজনীতি হয়। जिया ना जाए दिल खबराए सुनी सुनी डर। আমার নাম দামিনী, দামিনী রায়চৌধুরী। দামিনী নামের মানে জানেন? বিদ্যুৎ। বিদ্যুতের মতো যেদিন আসবো না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমার সঙ্গে পাশা খেলতে আসবেন না। আমি ঈশ্বর, আমি স্বর্গ, আমি নরক। আমার সাথে পাশা খেলতে আসলে সেই পাশার দান আমি উল্টে দেব। আমার নাম দামিনী, দামিনী রায়চৌধুরী। আমি দর্শকদের একটা জিনিস বলবো, যে ধরুন আপনি মাংস রান্না করছেন, সেখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আপনি একদম ঠিক ঠিক মাপে দিলেন, কিন্তু নুন দিতে ভুলে গেলেন, তাহলে কেমন বেকার হয়ে যাবে না? আসলে স্বাগতাদির মতো অভিনেত্রীরাও এরকমই। তারা না থাকলে পুরো আয়োজনটাই যেন বেকার হয়ে যায়। আড্ডা স্টেশনে স্বাগত মুখার্জিকে। কেমন আছেন দিদি? ভালো আছি, খুব ভালো আছি। আর আপনার ডায়লগটা এই যে এরকম ভাবে শুনে কিরকম যেন গায়ে কাটা দিয়ে উঠলো। আমি নিশ্চিত যে আমাদের যে দর্শকরা, তারাও আপনাকে সবসময় এভাবেই দেখেছে, কিন্তু তারা চায় আপনাকে অন্য অনেক রকম ভাবে আবিষ্কার করতে। রিসেন্টলি আমরা দেখেছি রক্তবীজ, আপনি নিজে কতটা এনজয় করেছেন ওই চরিত্রটা? ভালো। দেখো, রক্তবীজে আমার যে চরিত্রটা ছিল, এতটাই ছোট চরিত্র যে এনজয় করার কোনো জায়গা নেই। মানে আমি কি এনজয় করব, আমার অভিনয়ের তো কোনো জায়গাই নেই, কিন্তু লুক ওয়াইজ ভীষণ একটা অন্যরকম লুক এসছে। এবং যে ঘটনাটা ঘটে সেই ঘটনার গুরুত্বপূর্ণ জায়গায় আমি ছিলাম। এবং উইন্ডোজ যে এইরকম একটা আইকনিক ক্যারেক্টার, যেটার সঙ্গে কোথাও একটা মিল দরকার, চেহারাটা ওরকম হওয়া দরকার, সেক্ষেত্রে আমার কথা মাথায় এসেছে, আমি কৃতজ্ঞতা। এবং অনেকে আপনাকে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করেছে। এটা আগেও বলেছে, মানে দিস ইজ নাথিং নিউ। আর এই চরিত্রটার সঙ্গে অনেকটা মিল লাগছিল। হ্যাঁ, অনেকে হাসিনা বলেছেন, ইন্দিরা গান্ধী আমি ছোটবেলা থেকে শুনে আসছি। তো এটা একটা ভালো। উইন্ডোজের সঙ্গে আমার প্রথম কাজ, সীমাদির মতো এরকম একজন অভিনেত্রীর সঙ্গে এতটুকু হলে স্ক্রিন শেয়ার করলাম, সেইগুলো মানে এগুলো ভীষণ পজিটিভ দিক। এবং এই লুকটা যে আমার হতে পারে, সেটাও তো একটা, সেটা ওরা যে ভেবেছে, এটা অনেক বড় পাওনা। অনেক শিল্পী আছে। তো এই মুহূর্তে কলকাতায় গহরজান হবে এবং আপনাকে আমরা সবাই দেখতে পাবো। তো সেটার প্রস্তুতি, আপনি তো 10 বছর ধরে নাটকটা করে আসছেন বিভিন্ন জায়গায়, তো কলকাতার শো করা নিয়ে কতটা এক্সাইটেড? কলকাতায় আগেও করেছি, প্রচুর শো করেছি কলকাতায়, মানে এটা ওপেনিং এ হয়েছে কলকাতাতে। ওকে, অনেক বছর পর আবার কলকাতায়, বছর খানেক, বছর দেড়েক বাদে আবার করছি, কারণ আমাদের অন্য দলের নতুন নাটকগুলো আছে, তো সেগুলো হচ্ছে। কলকাতার বাইরে যেমন গহরজানের শো হয় সেরকম হচ্ছে। গহরজানের যে নিজের জীবন, সেই জীবনের সঙ্গে আপনি ব্যক্তি মানুষ হিসাবে কতটা মিল খুঁজে পান? আমার সঙ্গে কোনো গহরজানের জীবনে মিল নেই। ওই রাইসি, ওই রেওয়াজ, অত হাহাকার, অত প্রেম আমার জীবনে নেই। আমার মানে এত বড় একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে একটা মানুষ যদি বলে যে আমি পাহাড়ের সঙ্গে আমার জীবনের কি মিল আছে, একটাই মিল, পাহাড়ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। আপনি নিজে তো সঙ্গীত প্রেমী এবং নিজেও গান করেন, গান এত পছন্দ করেন, সেই জায়গা থেকে কোনো মিল মনে হয় না? না, একেবারেই নয়। কারণ গহরজানের ওই সময়, গহরজানের জার্নিটা একদম আলাদা। কোনো সঙ্গীত শিল্পীর জীবন ওটা নয়, একটা সাধনার জীবন, একটা জার্নি। শুধু গানটা নিয়ে তোর বিষয় নয়, ওর আরো অনেক দিক, কতগুলো ল্যাঙ্গুয়েজ জানে, কি লেখে, সব মিলিয়ে। আর হ্যাঁ, গানটা আমি শিখেছি, মানে গানটা আমি করছি শুধু নয়, আমি ক্লাসিক্যাল মিউজিকই আমি শিখেছি। কিন্তু ওই বললাম না, পাহাড়ের কাছে গিয়ে একটা মানুষ বলতে পারে তার সঙ্গে আমার কি মিল, কিচ্ছু নেই। আমি শিখেছি যে
এই এত বছর বাদে একটা মানুষ 100 বছরের বেশি হয়ে গেল, একটা মানুষ ওই জায়গায় ওই উচ্চতায় পৌঁছতে গেলে তাকে ওই সাধনার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আমাদের 1%, আমার তো নেই। মানে আমি আমি ভাবতেই পারি না ওইরকম সাধনা। ছোটবেলা থেকেই তো গানের প্রতি আপনার একটা প্যাশন ছিল, যে গান গান শিখেছি। মানে দেখো, ছোটবেলা তো প্যাশন ছিল কিনা বলতে পারবো না, ভালো লাগতো না সেটাও বলতে পারবো না। কারণ একদম সত্যি কথা বলতে, বাবা বাড়িতে একটা গানের ইয়ে আছে, গান শিখতে হবে। তো তখন আমি বুঝতে পারিনি যে আমার অনুরাগ আছে, না আমি ভীষণ ভালোবাসছি। রেডিওতে যেমন সবাই আমাদের সময় গান শুনতো, আমিও শুনতাম, আমার পাশের বাড়ির বন্ধুও শোনে, তার পাশে। তখন তো এত টেলিভিশনের এত রমরমা নয়, তো স্বাভাবিকভাবেই বই পড়া যেমন একটা রেওয়াজ ছিল, গান শোনারও ছিল। গান শিখতে হয়, শিখবো। শিখতে শিখতে দেখলাম যে আমার তো ইচ্ছে আমি সঙ্গীত শিল্পী হবো, না সেটা আলাদা কথা। আপনার তো অ্যালবাম রিলিজ করেছে। না অ্যালবাম রিলিজ করলে কি সঙ্গীত শিল্পী হয়? অ্যালবাম একাধিক হয়েছে, ফিল্মে গান করেছি, কিন্তু সঙ্গীত শিল্পী মানে আমি বলতে চাইছি আমি 24 ঘন্টা গানের মধ্যে থাকবো। গান থেকে অভিনয় এটা কিভাবে হলো? মানে মনে হয়নি যে না আমার এবং অভিনয় একসাথে চালাতে পারি? না কখনো এটা হয় না। আচ্ছা, কোনোদিন হতে পারে না। একই শিল্পী দু জায়গায় সমান তালে থাকতে পারে না। মানে আমরা অনেক সময় মানে আমার সঙ্গে তুলনা করে বলছি না, আলাদা দিক করে বলছি, যে কিশোর কুমারকে অনেকে বলেন যে অভিনয়ে আরো যেতে পারতেন, তাহলে এই অমূল্য গানগুলো আমি কোথায় পেতাম? উনি তো মানে আমি তো কিছুই নয়, নখের যোগ্য নয়, মানে যা দুদিকে যে আমার যা কাজ করি ওগুলো তো মানে ওটাতেও ভালো এটাতেও, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো? কিন্তু সময় দেয়া যায় না। সময় তো সেই 24 ঘন্টা, 24 ঘন্টাকে তো ভাগ করা যায় না। মানে আমি যদি শুধু গান করি, আমার রেওয়াজ, আমার শেখা কিন্তু সারা জীবনে শেষ হয় না, সবটা আমাকে চালাতে হবে। আমি যদি অভিনয় করি, আমার ভালো থিয়েটার দেখা, ভালো বই পড়া, ভালো সিনেমা দেখা এবং নিজের কাজ করা, সবটাই নিজেকে গ্রো করে যেতে হবে। তো দুটো একসঙ্গে তো একদম। দিদি, আপনার ছোটবেলাটা কেমন ছিল? আর 5টা বাচ্চার যেমন থাকে, বই পড়া, গান শোনা, সবকিছু মিলিয়ে পুরো একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল বাড়িতে। দেখো, আমার নিজের মনে হয় তখন মানে আমাদের ছোটবেলায় আমার বন্ধু বান্ধব ইত্যাদি সবার কিন্তু একই রকম কেটেছে। পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্পের বই পড়া, এটা আমরাও করেছি। একটা তুমি অনেক ছোট, আমিও করেছি, আমার মনে আছে, বিশেষ করে ফেলুদার বইগুলো, ওই 7-8 আবার ধরো একটা লাইব্রেরি থেকে বই আনা, সেটা হ্যাবিট এখনো আছে। আচ্ছা, এখন আপনি বই পড়েন নিয়মিত? হ্যাঁ, নিয়মিত আমি এখন বলতে পারবো না, কারণ সকাল 8টা 8:30টায় বেরিয়ে আমি যদি রাত 10টায় বাড়ি ফেরার পর তো না কাজ থাকে অনেকের বাড়িতে, তাই না? একটা সংসার চালাতে গেলে তো তাকেও, সে আমার কাছে সময় চায় না, কিন্তু আমার তো সময় দেওয়ার আছে। আমি তো পার্ট ওই সংসারের একটা, হয় না মানে রেগুলার বলতে গেলে আমি বুঝি প্রতিদিন, কিন্তু আমি পড়ি, আমি ভীষণ কবিতা পড়ি। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো কবিতার গ্রুপ আছে, আমি সেগুলোতে আছি। এবং খুব ভাল লাগলো স্ক্রিনশট নিয়ে, আমার একটা খাতা থাকে সঙ্গে, যেটা ভাল লাগলো, সব বই তো বাড়িতে ভর্তি বই। না, এটা বোধহয় আমরা অনেকেই করে থাকি, যে কোথাও কিছু লেখা ভালো লাগলো, এবার আমার একটা খাতা থাকে সঙ্গে, স্ক্রিনশট নিলাম। না আমার খাতা থাকে, আমি ওটা লিখি। ওটা আপনি লেখেন? খাতার মধ্যে আমার লেখা আছে, মানে একদিকে একটা খাতার ডিভিশন আছে, একদিকে আমার নিজের লেখাগুলো, আর প্রথম দিকে হচ্ছে আমার মানে জয় গোস্বামীর বই, শক্তি চট্টোপাধ্যায়, এগুলো তো বাড়িতে আছে, তা বাদে একটু হটকে কিছু পেলাম বা দেখলাম আরে এটা ভুলে গেছি, আবার খুঁজতে হবে, হাতের কাছে পেয়েছি, স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখি। আচ্ছা, এই অভ্যাসটা রয়েছে। আর মন খারাপের সময় কি সেইগুলোই সঙ্গী হয়? না একদম নয়। মানে ওই যে একটা বলে না, আমার মনে হয় যে ভীষণ ওটা কাব্যিক একটা ব্যাপার, যে মন খারাপ হলে কবিতা পড়ি, গান শুনি, গান গাই, আমার মনে হয় ওরকম কিছু হয় না। আচ্ছা, তাহলে আপনি কি মন খারাপ হলে আইসক্রিম খান? একদম না, মন খারাপ হলে আমি খুব কাছের জনের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, মানে আমার মনে হয় সেটা খুব নর্মাল না, মানে আমার মন খারাপ হলো আইসক্রিম খেলাম, কি মানে রোমান্টিক একটা ব্যাপার, কিন্তু আমার যদি মন খারাপ হয় আমার তো ওটা খেতেই ইচ্ছে করবে না। আচ্ছা, এইটাই হচ্ছে মন খারাপ, যে আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, এবং এই কিচ্ছু ভালো না লাগার দেয়ার মাস্ট বি সাম রিজন, এই রিজনটাকে জেনেও আমরা অনেক সময় ওভারলুক করে যাই। এবার তোমাকে একটা জিনিস, আমি অনেকে বলেন আমি ঠাকুরের সামনে গিয়ে বলি ঠাকুর আমার এটা হয়েছে অমুক হয়েছে, উনি শুনতে পান নিশ্চয়ই, উনি তো আমাকে
ডিরেক্ট সাহায্য করতে পারছেন না। আমায় সাহায্য করার জন্য ঈশ্বর আমাকে মানুষ দিয়েছেন, পরম বন্ধু দিয়েছেন জীবনে। তা আমি তাকেই বলি। মানে ইভেন বেশিক্ষণ যদি কি কোনো কারণে সিনের দেরি হচ্ছে, তো ওখানে গিয়ে যে মজা করলে বের করলে ঠিক আছে, আবার আমার পরম বন্ধু জানো তো ইয়ে হয়ে গেল। একটা না রিলিজের দরকার হয়। সেই রিলিজটা না মানে ওটা ভীষণ একটা, মানে যাদের সত্যি মন খারাপ হয় না তাদের মনে হয় মন খারাপ হলে আইসক্রিম খাবে। হ্যাঁ, এটা আমার মনে হয় যার সত্যি মন খারাপ হয় আইসক্রিমেও তখন অরুচি হয়, তাই না? আইসক্রিমেও অরুচি হয়, কোনো কিছুই ভাল লাগছে না, এক পাতা বই পড়তে পারছি না। যেটা আমার বাবা চলে যাওয়ার পর হয়েছিল। আমার মা চলে যাওয়ার পর সে আমাকে কিছু একটা হলে প্রোভাইড করছে, ফিশ, আজকে এসছে ফিশ ফ্রাই খাবে, অমুক অর্ডার করছে, ভালো লাগছে না। ও চেষ্টা করছে কিন্তু আমার ভালো লাগছে না। এবার আমার বাবা চলে যাওয়ার পর, ঋষির মা চলে যাওয়ার পর ভালোই লাগছে না। মানে তুমি আমায় যাই দাও না কেন, মনটা হলে এমন জিনিস না, সেটা যদি খারাপ হয় মনের মানুষের সঙ্গেই ভালো হয়। ওটার আর কোনো বাহ্যিক কোনো জিনিস তোমায় ঠিক করতে পারে না। একদমই তাই। তো এই যে মনের মানুষের সঙ্গে কথা বলে আপনি দুঃখটাকে উপশম করেন, তো এটা কি সব সময় হয়, মানে প্রত্যেকটা সময়ই একটাই হয়? হ্যাঁ, আর কি হবে। আর তো কিছু হয় না, মানে গিয়ে একটা শাড়ি কিনে ফেললাম, অমুক কিনে ফেললাম, এগুলো হয় না। মানে আমার এই বয়সে এসে তো আমার মনে হয় আর হয় না। আর তোমাদের মতো বয়সে যখন মন খারাপ হতো তখন গিয়ে আইসক্রিম কিনবো, ঠাঁটিয়ে একটা চড় মারবে বাড়িতে, আইসক্রিম খাবে, মন খারাপ হয়েছে বলে, যাওয়া পড়তে বসে গিয়ে। যাবার জায়গা নেই কোথাও। তো মানে ওই বিলাসিতা গুলো না ছোটবেলায় আমাকে করতে দেয়নি। আচ্ছা, মানে কি, মানে মন খারাপ হয়েছে আবার কি, মন খারাপ হয়েছে বলে পড়াশোনা করছো না, পড়াশোনা করারই দরকার নেই। মানে আমি যার কাছে গান শিখতাম উনি বলেছিলেন যে রেওয়াজ করলে ভোরবেলা উঠে করতে হবে। ভোর মানে কত ভোর? আমাদের টাইম বেঁধে দিয়েছিল, মর্নিং স্কুল ছিল যখন, তখন থেকে। তারপরে তো ক্লাস 5 থেকে আমাদের ডে স্কুল হয়ে গেল। মানে 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, মানে 2 বোন আমাদের সপ্তাহতে অল্টারনেট করা হতো। মানে কেউ তো প্রত্যেক দিন 4টে উঠতে চাইবে না। মানে এই সপ্তাহে যদি আমি 4টে থেকে 5টা রেওয়াজ করি, আমার দিদি 5টা থেকে 6টা করবে। পরের সপ্তাহে আবার দিদি 4টে থেকে 5টা উঠবে, এবং সেটা অ্যালার্ম দেওয়া থাকতো। আমার বাবা বলেছিলেন তুমি সারাদিনে পড়াশুনো তো কেউ বলেনি যে ভোরবেলায় উঠে পড়তে হবে, সারাদিনে তুমি যেমন ইচ্ছে পড়াশুনো করো। তো ওটা যখন বলেছে ওটা করতেই হবে। এবং সেটাতে যে মাকে দিতাম বলতে তো দরকার নেই, হারমোনিয়াম তালা ফালা মেরে দিয়ে রেখে দেবে, তুই যোগ্যই নয়। মানে আমার এত স্ট্রিক্ট ছিলেন বাবা? হ্যাঁ, কিন্তু তার জন্য আমি আজকে জানি জীবনের মানে। তুমি করবে না, তুমি ছেড়ে দাও, খেলা করো না। মানে আমি যখন এম এর এক্সাম আসছে তখন থিয়েটার, মানে সায়কে মাসে 24টা 25টা শো। তো আমি আমার বাবাকে বললাম যে আমি তো পরীক্ষাটা দেবো না, কি হবে আমি যদি অভিনেত্রী হই। বাবা যে ছেড়ে দাও, তুমি যোগ্য নয়। আমি ভেবেছিলাম তুমি দুটো ব্যালেন্স করে চলতে পারবে। আজকে তুমি অভিনয় ছেড়ে দিচ্ছ, কালকে তুমি আজকে তুমি পড়াশোনা ছেড়ে দিচ্ছ, কালকে তুমি অভিনয় ছেড়ে দেবে, তারপরের দিন তুমি গান ছেড়ে দেবে, তারপরের দিন তুমি সংসার ছেড়ে দেবে, তোমার ছাড়াটা হ্যাবিট হয়ে যাবে। আচ্ছা আমি তো ফেল করবো, করো, আমি আবার তোমার জন্য ফর্ম ফিল আপ করবো, আবার পরের বছর তুমি পরীক্ষায় বসবে। কিন্তু মাঝ রাস্তায় তো বাবা কোনো কিছু ছাড়া যায় না, তোমায় শেষ পর্যন্ত, শেষ রেখা পর্যন্ত তোমায় যেতে হবে। আমার বাবা এম এর সময় প্রত্যেক দিন কিন্তু আমাকে পরীক্ষা দিতে নিয়ে যেতেন, ফেরার সময় আসতাম। এবং এম এ পরীক্ষার সময় একটা আমাদের আলিপুরে ছিল, আলিপুর ক্যাম্পাস ছিল আমার, একটা মানে পুলিশের গাড়ি একটা ওই ওখানে ওই যে ন্যাশনাল লাইব্রেরির দেওয়ালে একটা লোক এরকম করে গিয়ে পিষে দিয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে এমন হয়েছিল পরীক্ষার দিন, বডিটা পুরো দেয়ালের মধ্যে নাকি ঝুলছিল, আমি জানি না, অনেক আগে থেকে গন্ডগোল, গাড়িতে আগে থেকে নামিয়ে দিয়েছে। এবার যেতে যেতে আমার বাবা টের পেয়ে, আমার বাবা জাস্ট মুখটাকে এরকম করে ঘুরিয়ে নিয়ে আমাকে ক্যাম্পাসে ঢুকিয়ে দিয়েছে। যেমন হয় যে পলিটিক্যাল গন্ডগোল, এলো সে এলো, সেগুলো হচ্ছে। আমার বাবা বললো যে তুমি নিশ্চিন্ত করে পরীক্ষা দাও, আমি নিচে বসে আছি আজকে। আমি জানি পৃথিবীতে যাই ঘটে যাক না কেন আমার বাবা নিচে বসে আছে, আমি নিশ্চিন্তে পরীক্ষা দিচ্ছি। তো অন্যদের টেনশন হচ্ছে বাড়ি ফিরবো কি করে, আমার কোনো চিন্তা নেই। মানে ওইটাও যেমন হয়েছে
তেমন এইটাও হয়েছে, জীবনটাকে শিখিয়েছে। একদমই। তো বাবাকে তো তাহলে সব সময় একটা মিস করা হয়। বাবা মা, ঋষির মা, তাদের জায়গাটা তো কোনোদিনও না না ওটা অপূরণীয় হয় থেকে না। যাবে। তবে হ্যাঁ, আমি ধরো যে বিভিন্ন ধরনের স্পিচ হয়, তোমার মেডিটেশন করা শুধু বলবো না, স্পিরিচুয়ালিজমের আমি জানি যে একটা সময়ের পর আমিও ফুরবো, তারাও ফুরিয়েছেন। আবার হয়তো সার্কেল করে কোনো জন্মে দেখা হবে বা হবে না, কিন্তু আমার বাকি জার্নিটা আনন্দ করে কাটাতে হবে। এবং তারা মনের মধ্যে কোথাও একটা থেকে যাবে, থাকবে তো সবসময় বটেই। অনুপ্রেরণা আমি দিয়ে যাবে। ভালো থাকলে তারা ভালো থাকবেন। যদি থেকে থাকে এমন কিছু যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি খারাপ আছি, ভাল লাগবে? তারা তো কষ্ট পাবে। আর যদি তারা থাকতেন এই পৃথিবীতে, প্রচন্ড কষ্ট পেতেন আমি কাঁদছি দেখলে, আমি খারাপ আছি দেখলে। তো তারা যখন অসুস্থ ছিলেন তখন আমি যেমন অনেক কষ্ট চেপে হাসি মুখে বলছি, আরে ঠিক হয়ে যাবে, আমি জানি ঠিক হবে না। দিদি, আপনি যখন অভিনয়ে এলেন তখন বাড়ির থেকে কেমন সাপোর্ট পেয়েছিলেন? আরে আমার বাবাই তো, আমার অভিনয় আসার কোনো ইচ্ছেই ছিল না, আমি করতেও চাইনি, জীবনে কোনোদিন অভিনয় করতে চাইনি। মেঘনাথ ভট্টাচার্য, মানে আমি মেঘনাথ কাকু বলি, আমরা ডোবার লেনে এক জায়গায় থাকতাম। তো দায়বদ্ধ যখন চলে তখন একটি মেয়ে, তার বিয়ে হবে, আমি পাড়ায় যেমন হয় না, মানে আমরা তো যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টার্সে থাকতাম, 10তলা বিল্ডিং গুলোতে কালচারাল প্রোগ্রাম হয়, সব জায়গায় প্রোগ্রাম করি, নাচ করছি, গান করছি, যেমন হয়। তো হঠাৎ আমার বাবা একসময় সায়কে কিছুদিন ছিলেন, কিন্তু আমার বাবা রেডিও ড্রামা ইত্যাদি করতেন, কিন্তু সেন্ট্রাল এক্সাইজে চাকরি করতেন। এসে বললো যে সত্যদা আপনার মেয়েকে দেবেন এই চরিত্রটার জন্য। পাড়ায় দেখেছে, মানে ওইখানে সবাই তো দেখছে, মানে ওনার ছেলে অভিনয় করছে, আমিও করছি। তো আমার বাবা বললো যদি রাজি হয় করবে। আচ্ছা। তো আমাকে বললে, এবার আমার তখন একটা মানে ওই বয়সে আমাকে দিয়ে হলে হবে, কয়েক মাসের তো ব্যাপার। আচ্ছা, মাসখানেক মানে খুবই আর কি ক্যাজুয়ালি নিয়েছিলেন ব্যাপারটা। কারণ আমি তো পাড়ায় অভিনেত্রী ভাই, পাড়ায় অভিনয় করি, থিয়েটার হচ্ছে, পাড়ায় নাচ হচ্ছে, গান হচ্ছে, মানে একটা ব্যাপার ছিল তখন। কত বয়স ছিল তখন? গ্রাজুয়েশনের। আচ্ছা। তো ভালো কথা। এবার আমার বাবা, আমার পারিবারিক এই অনুযায়ী আমার বাবা যদি রাজি হয়ে যান তাহলে আর কারো কিছু, মার একটু আপত্তি ছিল যে তুই তো সিঙ্গার হবি বলেছিলিস, গানটা তাহলে আর নষ্ট হবে, এরকম। কিন্তু ওরকম জোরালো কিছু নয়, একেবারেই, মানে কোনোটা নিয়ে এই ছিল না, বাধা দেয়নি সেই কখনো, যেটা ইচ্ছে হচ্ছে সেটা করো। আমার তো ইচ্ছেই হয়নি। আচ্ছা, বলেছে আচ্ছা ঠিক আছে দেখি না, দেখি করে কি হয়। হ্যাঁ, ও তো পাড়াতেও নাটক করে দেখি না, ঠিক আছে, হ্যাঁ 2 মাসের ব্যাপার, ঠিক আছে, নতুন অভিজ্ঞতা হবে। হ্যাঁ, মানে কি ভেবেছিলাম কি জানো, বলছে ঠিক আছে মেঘনাথ কাউকে ছোটবেলা থেকে চিনি, মানে এটা নতুন জায়গা হলে আমি হয়তো না মেঘনাথ কাকু তো। তারপরে হলো, তারপরে একদিন উইদাউট এনি রিহার্সাল আমি জ্ঞানমঞ্চে একটা শোয়ে নেমেছিলাম, কারণ তার আগে 7, 8, 10টা আমি শো দেখেছিলাম দায়বদ্ধ। কিন্তু সেদিন ওই মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়, মেন রোল 3 জনকে নিয়ে, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, আমি ব্ল্যাঙ্ক, কি হবে আমি জানি না। তারপরে মেঘনাথ কাকু বললেন তুই তো নাটকটা জানিস, গল্পটা জানিস, বুঝে বুঝে ডায়লগ বলে দিবি। বুঝে বুঝে ডায়লগ বলে দিবি, মানে যেখানে যেটা কোথায় ইয়েস বলেছে কোথায় নো বলেছে তুই তো জানিস, কারণ কল শোটা মানে হাউস প্যাকড আপ বললে ভুল, উপায় নেই আর কোনো। আর লাস্ট মোমেন্টে খবরটা পেয়েছে যে অন্য নাটক করবে বা কিছু করবে, মানে তখন মানে কি বলবো, দায়বদ্ধর মানে ক্রেজ তো একটা। তো আমি গেলাম, ব্ল্যাঙ্ক পুরো, এই মেকআপ করে দিচ্ছে, ও চুল বেঁধে দিচ্ছে, হলো টলো, মঞ্চে গেলাম, বসে গেলাম, নাটক শুরু হলো। পরে শুনলাম আমি একটা ডায়লগও মিস করিনি, আমি কিন্তু 7-8 বার দেখেছি শুধু। হ্যাঁ, কম্পোজিশন একটু এদিক ওদিক, লাইট নিয়ে কিছুই তো জানি না। হই হই করলো সবাই ঠিকই, তারপরে অল্টারনেট যেমন আমার কথা ছিল সেই অনুযায়ী আমি শো করছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে চরিত্রটাই যেটা করা উচিত আমি করতে পারছি না। একটা নাটকে উইদাউট রিহার্সাল করে দিলাম মানে তো আমি দারুণ কিছু একটা করলাম তা তো না, মানে আমি চরিত্রের ভিতরে ঢুকতে পারছি না। আচ্ছা, অন্য কেউ পারলে আমি কেন পারবো না? তাহলে আরেকটু দেখি করতে করতে এখনো বলছি আরেকটু দেখি। কিন্তু একটা জিনিস দিদি, সেটা হচ্ছে যে আপনাকে বেশিরভাগ সময় আমরা যখন দেখেছি সিরিয়ালের ক্ষেত্রে বিশেষ করে টাইপকাস্ট করে দেওয়া হচ্ছে, তো এটা কখনো মনে হয়নি যে আমাকে তো আরো চরিত্রের পরিচালকরা এক্সপ্লোর করতে পারে? আপনি নিজে কখনো বলেনি প্রোডিউসারদের, পরিচালকদের?
আচ্ছা, দেব কি কখনো বলেছে যে আমাকে নায়িকার চরিত্রে নিন? না, নায়িকা না হলেও দেব কি কখনো বলেছে আমাকে বাবার চরিত্রে নিন? বাবার চরিত্র তো করছে, নেগেটিভ বাবার চরিত্র, নেগেটিভ বাবার চরিত্র করে না। সে তো নায়কই থাকবে, হ্যাঁ, তাই না? সে যদি বয়স্ক রোলও করে, মানে একটু, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা এখন ওনার বয়স অনুযায়ী যে চরিত্রটা করছেন, কিন্তু সেটাই হিরো, একদম হিরো, কিন্তু হিরোই থাকে, হিরোই থাকে, কিন্তু ওনার চরিত্র কিন্তু বেশ কিছু আমরা ধূসর সাইড দেখতে পাচ্ছি এখন বেশ কিছু অনেক পরে। আর দেখো একটা জিনিস, আমরা শুধুমাত্র নেগেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে এটা বলি, আর কোনো চরিত্রের ক্ষেত্রে তুমি বলবে না, তুমি কোনো সিরিয়ালের হিরোইনকে ডেকে বলবে না আচ্ছা তুমি তো ভীষণ পজিটিভ রোল করো, একবারে বলো না নেগেটিভ রোলটা তোমার করতে ইচ্ছে করে, ভেবে দেখো এই কোয়েশ্চেন তোমার কাছে ছিল। কিন্তু দিদি আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে অভিনেতা অভিনেত্রীদের এই খিদেটা নিশ্চয়ই থাকে, যে আমার তো অনেক খিদে পেয়েছে, অনেক কাজ করছি আমি থিয়েটারে কাজ করছি। খিদে মেটার, দেখো খিদে মেটার জন্য কি শুধু বাড়ি আছে? আমরা তো আরেকটু কিছু খেতে ইচ্ছে করলে বাইরে খেলাম তো, আমার অনেকগুলো জায়গা আছে। আর একটা জিনিস এই যে, মানে আমার মনে হয় যে কোয়েশ্চেনটা হলো ভীষণ, তোমরা স্ট্যাম্প মেরে দাও যে নেগেটিভ চরিত্রের পরিস্থিতি পাল্টাচ্ছে, জায়গা পাল্টাচ্ছে। সেই চরিত্রটা আমি পটল কুমার গানওয়ালায় যে নেগেটিভ ক্যারেক্টারটা করেছিলাম, সেটা ঝাঁঝ লবঙ্গ ফুলে করিনি, কারণ ভীষণ সোফিস্টিকেটেড একটা হোটেলের মালিক। তাহলে দুটো আলাদা, খিদে মিটলো না? মানে কত খিদে আমার দুর্গাতে একটা ওই রকম, যেটা হচ্ছে একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, নেগেটিভ একদম, কিন্তু ওটার সঙ্গে তুমি পটল কুমারকে মেলাতে পারবে না, খিদে মিটলো না। দিদি এরকম কখনো মনে হয়নি যে একদম কমার্শিয়াল ফিল্মের হিরোইনদের মতো গাছের ধারে আমি নাচবো হিরোর সাথে, এইরকম? দেখো আমি যখন ক্যামেরার সামনে অভিনয় করতে শুরু করেছি থিয়েটার বাদে, তখন হিরোইনের আমার যে চেহারার সংজ্ঞাটা সেটা ছিল না। আর ওই আমার না কোনো, মানে ওই যে একটা আমি এটা হব ওটা হব এই ব্যাপারটাই নেই, মানে যেটা এসেছে আমার কাছে পরপর ভালো কাজ এসেছে, বর্ণিশিখা এসছে, দুর্গা এসছে, পরপর কাজ এসছে, ফিল্মের মধ্যে অরুন্ধতী এসছে। আমি কখনোই মিনিংলেস চরিত্রে করতে চাইনি, সিরিয়ালেও নয়, সেটা যে কোনো ক্যারেক্টারই হোক না, যে কোনো না, ভালো ক্যারেক্টার যার সঙ্গে মেন গল্পের যোগাযোগ আছে। আমার একটা খুব বদনাম আছে, আমি এনওসি দিয়ে বেরিয়ে যাই, মানে যেটা আমায় বলা হয়েছে সেটা যদি চরিত্রটা না হয়। আমার হয়েছে, কতবার হয়েছে এরকম? 3-4 বার হয়েছে, এবং বড় বড় চ্যানেল, এবং তারা এটা মেনেছে যে হ্যাঁ জাস্টিফাইড। আমি অনেক দিন ধরে বলতে মানে একবার আমার অন্য কোনো কারণে কোনো প্রোডাকশনে ঝামেলা হয় না, মানে আর্টিস্টদের সঙ্গে ঝামেলা, প্রডিউসারের সঙ্গে ঝামেলা কোনোদিন হয়নি। প্রডিউসার তো কথাই বলে নিয়েছে আমাকে এত টাকা দেবে, তার সঙ্গে আবার কি গন্ডগোল? 2 তারিখে জায়গায় 5 তারিখ টাকা হতে, 5 তারিখে জায়গায় 10 তারিখ হতে পারে, সেটা হতে পারে। হ্যাঁ, একটা বসার ঘর দিচ্ছে, শেষ। চাহিদা তো খুব সামান্য বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে আমাকে একটা কাজের জন্য নিচ্ছে কেন? মানে ধরো আমরা এখানে যারা আছি একটা অফিসে চাকরি করি, একটা টাকা দেয়, তা বাদে কি আমি আরো বলতে পারি আজকে এই চাকরিটা দিচ্ছেন কেন, কালকে আমার বসে থাকার চাকরি দিন, পরশু দিন আমার শুয়ে থাকার চাকরি দিন? আমরা তো বলি না, শুধু অভিনয়ের ক্ষেত্রেই এটা আমরা বলি। তো আমাকে বলেছে একটা আমাকে মেকআপ রুম প্রোভাইড করবে, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার, একটা ড্রেস দেবে, চা জল খাবারেরও অ্যারেঞ্জমেন্ট থাকে, তুমি বাড়ি থেকে আনলে তোমার ব্যাপার। হ্যাঁ, যা হয় আমরা সিরিয়ালের সেটে গিয়ে যেগুলো দেখি, একদম তোমাকে পার ডে হিসেবে বা মান্থলি এই টাকাটা দেবে। সেই টাকাটা যদি না দেয় তাহলে প্রডিউসারের সঙ্গে ঝামেলা। দেয় তো, আজ পর্যন্ত তো কেউ ফাঁকি মারেনি আমাকে, তো তাহলে আর মানে এটা চাহিদা না, আমি চাইবো কেন? এটা তো আপনার প্রাপ্য, প্রত্যেকেরই প্রাপ্য, প্রত্যেকে পায়। আমি আবার প্রডিউসারের থেকে যদি আরো বেশি কিছু চাই কেন, মানে চাইবো কেন? আগেই তো কথা হয়ে গেছে এইগুলো দেবে, আর তো দরকার নেই। চাইবো কার কাছে? বাড়ির লোকের কাছে, ভালোবাসার লোকের কাছে, বন্ধুর কাছে। চল না একদিন খাওয়াবি? আমি তো প্রডিউসারকে বলবো না চলো না একদিন খাওয়ান, আজকে আমাকে একটু বিরিয়ানি খাওয়ান তো, এটা হতে পারে নাকি? হ্যাঁ, ভালোবেসে অনেক সময় অনেক প্রজেক্টে 100 এপিসোড 200 এপিসোড হলে সেখানে খাওয়ায়, তো সেটা গিফট, সেগুলো তো গিফট একদম। কিন্তু আপনাদের যে ব্যস্ত শিডিউল, তার মধ্যে বন্ধুর সাথে গিয়ে বিরিয়ানি খাওয়ার সময় হয় না? কিন্তু আমি বললাম এবার ধরো এমন তো নয় যে প্রত্যেক দিন আমি 8:30টায় বেরোচ্ছি আর 10টায় ফিরছি, মাঝে মাঝে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, ছুটি কম থাকে একটা সিরিয়াল শুরু হলে। তবে এখনো পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে আমার মানে গ্যাপ হয়নি, মানে একটা শেষের দিকে আরেকটা ঢুকে গেছে বা 1 মাসের মধ্যে।
তো সেটা এরপরে পরবর্তীকালে নাও থাকতে পারে, ডিপেন্ড দেখা যাক। আর সানডেতে আমি যেহেতু আমার একাডেমিতে ক্লাস করার জন্য আমি ছুটিটা নেওয়া থাকে, পুজো টুজোর আগে একটু চাপ থাকে যখন ব্যাংকিং এর, তখন হয়তো আমি ওই ক্লাসটার পরে যাই। এটা তো বোঝা যাচ্ছে দিদি যে আপনি ভীষণ পজিটিভ একটা মানুষ এবং পজিটিভ থিঙ্কিং এ বিশ্বাস করেন। তো একটা জিনিস জানবো যে যখন খুব মন খারাপ হয়, আপনি বললেন যে আপনি কি করেন, তো সেইটাকে কাটিয়ে উঠতে নিশ্চয়ই খুব বেশি সময় লাগে না, আপনি খুব তাড়াতাড়ি আবার কাজে ফিরতে পারেন? আমি কাজ থেকে তো বেরোই না যে ফিরবো। আচ্ছা, মানে কিছুক্ষণের জন্য পজ না, রাখা সেরকমও হয় না? শোনো, আমার মা মারা যাবার 3 দিন বাদে আমি যখন স্টেজে দাঁড়িয়ে অভিনয় করছি, আমি কি মন খারাপের জন্য স্পেস পাবো? আমার বাবা চলে যায় 3 দিনের কাজ করেছি, তারপরের দিন থেকে এই 3 মাস 3.5 মাস হলো আমি কাজে ফিরেছি, ওখানে গিয়ে কি আমি বসে থাকবো? একটুখানি পজ নিলাম, মনটা খারাপ লাগছে, হয় না? ওইটা আমার কাজ। কারণ আমি ওই যে 3 দিন ছুটিটা আমাকে ম্যানেজ করে দিয়েছে, কারণ আমি যেদিন, আমার বাবা লাস্ট 1 মাস অসুস্থ ছিলেন চলে যাবার আগে, তো যেদিন খবর পেলাম সেদিন পর পর আমার 6টা সিন, তারা তো সেটা ম্যানেজ করেছে, তারপরে 2 দিন ম্যানেজ করেছে। আমাকে পজ নেওয়ার জন্য তো নেবে না, মানে হঠাৎ বেরিয়ে গেলাম, খুব মন খারাপ, দাঁড়াও একটু, হয় না, হয় না। ভেবে দেখো তোমার কাজেও হয় না, এখানে যারা আছি কারুর কাজে হয় না, ঠিক, কারুর কাজে হয় না। ঠিক। দিদি, এত বছরের আপনার অভিজ্ঞতা, এর মধ্যে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে কোন জিনিসটায় আপনার সব থেকে বেশি খারাপ লেগেছিল? কোন অভিজ্ঞতাটা আপনার কাজের ক্ষেত্রে মনে হয়েছে যে এইটা আমার সাথে না হলেও পারতো? আমাকে খারাপ কিছু হয়নি তেমন। এতদিন ধরে কোনো কিছু হয়নি? কখনো কোনো রিজেকশন আসেনি? না, রিজেকশন তো আমাকে যখন নেয়নি তখনই তো রিজেকশন। হ্যাঁ, মানে অনেক সময় হয় না যে অডিশন হয়ে গেল, ফাইনাল কথা হয়ে গেল, দেখো অডিশন দিয়ে এখনো পর্যন্ত আমি কাজ করিনি। একটাই অডিশন নেওয়া হয়েছিল, মনীষিকায় আমাকে থিয়েটার দেখে নিয়েছিল। আচ্ছা, দুর্গাতে আমি অডিশন দিয়েছিলাম, কারণ তখন তো স্টার জলসা প্রথম এলো, ওরা কলকাতার কাউকে চিনতো না, আমি কেন এখানকার তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী অডিশন দিয়েছিল। তারপরে এটার থেকে ওটা এসে, ওটার থেকে ওটা এসে, হ্যাঁ কোনোটাতে কথা হলো, তারপরে হয়তো এগোলো না, কথাটা হতেই পারে, ওরা যেরকম ভাবে চরিত্র ভাবছে সেটা আমি নয়, শেষ। আচ্ছা, মানে সেই রকম ভাবে রিজেক্ট? না না না, কখনো কোনো খারাপ অভিজ্ঞতা আজ পর্যন্ত হয়নি। এই যে বলে না ইন্ডাস্ট্রিতে তুমি কিভাবে মিশছো তার উপর ডিপেন্ড করে। আমি ওই স্পেসটাই দেব না তুমি আমার কাছে এসে খারাপ কথা বলবে। আর একটা হচ্ছে, আমি যদি খারাপ ব্যবহার করি আমাকেও প্রস্তুত থাকতে হবে যে আমি ওই খারাপটা শুনবো। আজ তোমাকে বললাম, কালকে ওর থেকে নালে ওর থেকে নালে ওর থেকে আমি ফেরত পাবোই পাবো। এটা কেউ আটকাতে পারবে না। এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, তোমার যেখানে ভ্যালিড পয়েন্ট তুমি সেটা নিয়ে লড়ে যাও, কিন্তু বাদ বাকি তো কেন রিজেক্ট করবে? মানে আমি, সবাই আমাকে অ্যাকসেপ্ট করবে এই ভাবনাটাই বা কেন? মানে পৃথিবী শুদ্ধ সবাই তো আমাকে ভালোবাসে না, তাই না? কারোর কাছে স্বাগতাদি খুব ভালো, কারোর কাছে নয়। হ্যাঁ, তো ইটস ভেরি নর্মাল। এখন যে শিল্পীরা একটুখানি প্রবীণ শিল্পী, তাদের অনেকেরই বক্তব্য যে নতুন যারা আসছে তারা সেইভাবে আমাদের রেসপেক্ট করে না। তো আপনার সাথে? আমাকে হেভি রেসপেক্ট করে গো, সময়ের সাথে সাথে পাল্টাতে হবে, একদম পরিষ্কার কথা। মানে আমি অনেক সময় ওরাই আমাকে বেশি স্বাগতাদি এটা করো, স্বাগতাদি ওটা করো, স্বাগতাদি কি ফেসবুকের মনিটাইজেশন করে দিচ্ছে, কে বলছে এটার থেকে এটা করো তুমি, আমাকে তারা শেখাচ্ছে অনলাইন পারো না, দাঁড়া ঠিক আছে কি অর্ডার করবে বলো। আমার তো মানে চারদিকে ভর্তি তারা। আচ্ছা, মানে এইরকম কখনো? না না, নেভার নেভার। তোমাকে দেখো একটা কথা আমি বলি, আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়ি মা আগে এগিয়ে গিয়েছিলেন, কারণ উনি আমার থেকে বয়সে বড়। উনি বলেছিলেন যে হ্যাঁ এভাবে করো, ওটা করো, আমরা তোমাকে কোনো আটকাচ্ছি না, তোমার মতো কাজ করো, তুমি এটা করো। আমার জন্য বলছে তুমি কিন্তু আজকে কাজের লোক আসেনি, বাসন মাজবে না, তোমার কালকে গানের প্রোগ্রাম আছে। রাস্তাটা উনি দেখিয়েছেন, তবে তো আমি ওই রাস্তায় বলছি মা তুমি এটা করো না, তোমার জন্য এটা। বড়রা আগে রাস্তাটা দেখাবে। দিদি, প্রথমবার যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সেই অভিজ্ঞতাটা মনে আছে? মনে আছে, কিন্তু না আমি বুঝতে পারিনি। মানে আমি প্রথম করেছিলাম হচ্ছে নবীগঞ্জের দৈত্য, তখন আমি থিয়েটার করি, তখন আমার বিয়ে হয়নি। কিশোর দাশগুপ্ত ছিলেন ওটা ডিরেক্টর, তো একটা ছোট চরিত্র ছিল, ঋষির সঙ্গে তখন আমার আলাপ হয়েছে, আমাদের বিয়ে হবে। আচ্ছা,
এটা করে দিবি? হ্যাঁ করে দেবো। তো আমি জানি ক্যামেরা বলে তো কিছু নয়, আমাকে ডায়লগটা মুখস্থ করতে হবে, এবং তখন আমি থিয়েটার করি অবশ্যই। ডায়লগ মুখস্থ করতে হবে, বলতে হবে, যেমন থিয়েটারে বলে এখান থেকে এখানে যাবে, ওখান থেকে ওখানে যাবে, সেটা বলে দেবে। তো আমার কাছে তার থেকে বেশি কিছু ছিল না। মানে বলে না যে বেশি জানলে ভয় আছে, না জানলে কিন্তু একটা সুবিধা আছে। আমি তো ক্যামেরাটা জানিই না, আচ্ছা, তা আমার সুবিধে। আচ্ছা আমি ওখান থেকে যাবো, ওখান থেকে যাবো, আচ্ছা এদিক দিয়ে ঘুরবো না, ওখানে পেছন ঘুরবো, ঠিক আছে ডায়লগ তুমি ডায়লগ তো আছেই, হ্যাঁ ক্যামেরা নিজের মতো শুট করে নেবে, আমাকে নিজের মতো শুট করে নেবে, ভুল হলে বলবে, আর তো বেশি কিছু না। ঠিক এখান থেকে জিজ্ঞাসা করবো যে ঋষিদার সাথে প্রথম আলাপ, প্রেম, সেটার শুরুটা কিরকম হয়েছিল? ঋষির সাথে আলাপ একটা অনুষ্ঠানে, ঋষি সেখানে অ্যাঙ্কার ছিল, আচ্ছা, আমি সেখানে গান করতে গিয়েছিলাম, কিন্তু তখন আমি শুধু থিয়েটার করি। আচ্ছা, তো তারপরে আলাপ হলো, কারণ ও এসে জানলো আমি কি কি গান করবো, এ করবো। ঋষি তখন বেশ কিছু সিরিয়াল করে, লিড ক্যারেক্টার করছে ইত্যাদি। তারপরে একই পাড়ায় আমাদের বাড়ি ছিল। তারপরে একদিন আমার থিয়েটার দেখতে এলো বাসভূমি। তো সুদীপা বসুর থ্রু দিয়ে এটা ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, তো তারপরে ঋষির সঙ্গে দেখে বললো আমার খুব ভালো লেগেছে, আলাপ করবো ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে হলো, কিন্তু বিষয় হচ্ছে যে 1-2 মাসের মধ্যে আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কারণ আমি তো বাড়িতে তার আগে বেরোতাম না কোনো, মানে আমার থিয়েটার, আমার পড়াশুনো সংক্রান্ত একটা ব্যাপার চলছিল, পিজিবিটি কোর্স চলছিল, তা বাদে তো আমি কোথাও যাই না। আচ্ছা, ঋষি আমার বাড়িতে গিয়ে উপস্থিত হলো, এ করলো, কবিতা ফবিতা বলে শোনাচ্ছে। আমার বাবা খুব অবাক হলো যে এ তো ওই রকম বন্ধু বান্ধব কেউ নেই, হঠাৎ করতে গেল যার সঙ্গে ওর কাজ জুড়ে নেই। এটা হতে হতেই তারপরে ঋষি আমাকে বলেছিল যে বিয়ে করতে চাই। তো আমি বলছি আমি কিছুদিন দেখি, অ্যাটলিস্ট বন্ধু হিসাবে। তো বলেছিল, ঋষি বলেছিল যে না বন্ধু হিসাবে নয়, আমি বিয়ে করতে চাই। মেয়ে বন্ধু আমার অনেকে আছে, কিন্তু তারা কেউ আমার স্ত্রী হবে না। আমার যে স্ত্রী হবে, যে বউ হবে, সে আমার বন্ধু হবে অবশ্যই, কিন্তু সব বন্ধুরা বউ হবে না। অতএব আমি যদি বলি যে বন্ধু হিসাবে তোমার সঙ্গে মিশছি, আমি সেটা মিথ্যে কথা বলছি, আমি সেটা করবো না। হতেই পারে আমাকে পছন্দ নয়, সেটা আমি সরে দিতে পারো, হ্যাঁ আমি সরে যাব, কিন্তু ওই দ্বিচারিতাটা করবো না। আপনার এই অনেস্ট কনফেশনটা ভালো লেগেছিল? ভালো লেগেছিল। তারপরে বাড়িতে জানাই। আর ঋষির পরিবার খুব শিক্ষিত পরিবার। শিক্ষিত মানে হ্যাঁ কাগজে কলমে ছাপটা তো ছিলই, তা বাদে আমি বলছি ভীষণ কষ্ট করে বড় হয়ে ওটা দুটো মানুষ, যারা দুজনে টিচার, যারা জানে একজন শিল্পী হতে গেলে কি হয়। পরবর্তীকালে এটা বুঝেছি কষ্টটা। আমার শাশুড়ি মা তো ভীষণ ভালো গান করতেন, রেডিও টেলিভিশনে গান করতেন। তো আমাকে একটা কথা বলেছিলেন যে আমি শিল্পী হতে গিয়ে তো টিচার হয়ে গেছি, দেখো তুমি আবার শিল্পী হতে গিয়ে টিচার হয়ে যাও না, তুমি শিল্পী থেকে তুমি চেষ্টা করো, আমি আছি। তো একটা মানুষ, এরকম একটা পরিবার তো খুব কম পাওয়া যায়। মানে আমি যদি আজকে ওনাদের বলতাম যে আমি বাড়ির বউ, মানে আমি বাদে আমার ফ্যামিলি যে 3 জন, বাবা মা আর ঋষি, ওরা কেউ খুব একটা মাছ মাংসর ভক্ত নয়। আচ্ছা, এবার আমার এখন তো হয়ে গেছে অন্যরকম খাওয়া দাওয়া, আমি মানে মাছ নেই মাংস নেই। আমার বাপের বাড়িতে আমার জন্য একটা ডিম ভেজে দেওয়া হতো, আমার শ্বশুর বাড়িতেও তাই হতো। আচ্ছা, বা বড় মাছের পিসটা আমার পাতেই পড়বে, কারণ কেউ তো ভালোবাসে না, স্বাগত একটু ভালোবাসে ওটা। তো এই যে ভালোবাসা, এই যে প্রেম, সেটা এই পরিবারে বিয়ে হয়েছিল বলে। না হলে আমি এতদূর, মানে আমি না খুব সময়ের সঙ্গে ঝামেলা করে আমি এগোতে পারি না। মানে বাড়িতে প্রচুর অশান্তি করলাম, এই করলাম, বাবা তার থেকে থাক, মানে সেটা করে কোনো একটা দিকে থাক, মানসিক ভাবে তো ভালো থাকা যায়। আমি মানসিক ভাবে ভালো না থাকলে আমার মনে হয় কাজটাতেও আমরা 100% দিতে পারি। আমার আর ঋষির মতবিরোধ হয়েছে, কিন্তু ওই ঝগড়া ঝামেলা, বাসনপত্র ছোড়া, বাড়ি থেকে বেরিয়ে যে এইগুলো এই হয়নি। কিন্তু নিশ্চয়ই কাজ নিয়ে বহুবার হয়েছে, বা কোনো ইস্যু নিয়ে হয়েছে, সেটা তো হতেই পারে। ওরকম হ্যাঁ, ওরকম হয় নাকি দুজনে একসঙ্গে দুটো কি একই বৃন্তে দুটি কুসুম, ওরকম হয় নাকি? হয় না, ওগুলো সব সিনেমায় হয়, কিন্তু ওই রকম লেভেলের নয়। এখন তো আমরা দেখি যে বিয়ে বিচ্ছেদ সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা আরো বিষয়টাকে অনেক বেশি করে দেখতে পাই। তো নিঃসন্দেহে সেটা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আরো বেশি বেশি করে আমাদের চোখের সামনে উঠে আসে। হ্যাঁ, কারণ ওদের তো পাবলিসিটিটা বেশি হয়। মানে ধরো আমি বললাম এই টেলিভিশন অভিনেতা অভিনেত্রী এটা করেছে, 10টার জায়গায় 1000টা লোক পড়বে। আমি বললাম আমার পাশের বাড়ির জগা এটা করেছে, এটা ফেসবুকে দিলাম, 10টা লোকও দেখবে না। জগা কি করেছে কারোর ইন্টারেস্ট নেই।
কিন্তু একদম একদম অভিনেতা জগা যে ওই সিরিয়াল ওই সিনেমা করেছে, আরে কি করেছে, এ তো এদের চরিত্রই খারাপ, টক টক টক। এরকম মনে হয় না দিদি যে নতুন যে প্রজন্ম আসছে তাদের মধ্যে যে এই যে আপনি বলছেন যে অপেক্ষা বিষয়টা নেই, তারা যদি আরেকটু ধৈর্যশীল হয় বা তারা যদি আরেকটু দুজনকে স্পেস দেয় তাহলে অনেকগুলো সম্পর্ক টিকে যায়। প্রচুর স্পেস দেওয়া থাকে, এরপরে আর স্পেস হলে স্পেসই স্পেস উঠে যাবে। তাহলে এত বিচ্ছেদের কারণটা কি? দেখো এই যে তুমি বললে না যে মন খারাপ হলে আইসক্রিম অর্ডার করে খাও, এটাও কিন্তু আমি বলছি যে অপেক্ষার অবসান হয়ে গেছে। আমরা শুধু সম্পর্কের ক্ষেত্রে বলছি তা নয়, একটা আইসক্রিম খাবো মানে তার প্রিপারেশন আছে, আমি দেখছি কখন আইসক্রিমওয়ালা আসবে, তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এগুলো অভিনয় সাহায্য করে। আমি মানুষটা নেই, কে দিচ্ছে কে জানে, কে ওইগুলো তুলে তুলে দিয়েছে আমি জানি না, আমি আইসক্রিম খাচ্ছি কিন্তু এই আইসক্রিমওয়ালার সঙ্গে সম্পর্কটা, আমার পাড়ার কুলওয়ালা, আচার কুলের আচার, আমি জানি না, আমি অনলাইনে অর্ডার করছি, ঝালমুড়ি অনলাইনে অর্ডার করছি, বিরিয়ানি অনলাইনে অর্ডার করছি, ভাই কে দিল জানি না, কিন্তু একটা জায়গায় গেলে বিরিয়ানি খেতে গেলে ও আপনি তো ওই পিসটা আবার খেতে পারেন না, দাঁড়ান দেখছি। এই যে ভালোবাসাটা, হ্যাঁ এ তো আমি অপেক্ষা সম্পর্কে কেন প্রত্যেকটা জায়গাতে অপেক্ষা হারিয়েছে। আমার তোমায় দেখতে ইচ্ছে করছে, আমি ভিডিও কল করে নিলাম, অপেক্ষা নেই নেই নেই, তুমি ভীষণ অ্যাভেলেবেল আমার কাছে, স্পেস নয়, বড্ড বেশি গায়ের কাছে এসে গেছো, বড্ড বেশি। আমি ইচ্ছে হলেই, তোমার সন্দেহ হচ্ছে দেখি কোথায় আছো দেখাও, ব্যাকড্রপটা দেখাও অফিসে, মানে প্রথম থেকেই বিশ্বাসটা নেই। সত্যি তো এই বিশ্বাসটা তো হারিয়ে গেছে। আবার দেখো, ভেবে দেখো, প্রত্যেকেই বাবা মাকে লুকিয়ে কিন্তু কোনোদিন কোথাও একটা কাজ করেছো, যেটা ভেবেছিলে বাবা মা বললে আবার রাগ করবে, কাজটা কিন্তু খারাপ করোনি, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে কিছু একটা সিনেমা দেখে এসছো, তাহলে তোমার পার্টনারকে একটা মিথ্যে কথা বলে গেলে অসুবিধাটা কোথায়? সে মিথ্যে কথাটা এই জন্য বলেছিল যে তোমার কষ্ট হবে বলে, যে আমি এটা করবো। আবার বন্ধু, মানে আমার সঙ্গে একটা রিলেশন হয়েছিল, বন্ধু বান্ধব সমাজ সংসার সব শেষ, তুমি আমার আমি তোমার, আমি তোমার সঙ্গে, এটা তো হয় না, এটা হয় না, এটা হয় না। এবং মানে একটা মানুষকে তার সমস্ত কিছু থেকে আমি নিয়ে এসে সেটা তো হতে পারে না, মাটি অত পাল্টানো যায় না, করে দিয়ে তো তাকে ভালোবাসা আর যায় না। এই যে একদম গায়ের কাছে এসে যাওয়া, শুধু সম্পর্ক নয়, ইচ্ছে হলেই আমি রাত 12টাতেও আইসক্রিম অর্ডার করতে পারছি। দেখো আমাদের জীবন থেকে অপেক্ষা চলে যাচ্ছে, আমি কাল সকাল পর্যন্ত ওয়েট করছি না, কাল দুপুর বেলার আগে আমি পাচ্ছি না। পাড়ায় আগে কটা আইসক্রিমের দোকান ছিল, ঠেলা করে আইসক্রিমওয়ালাই আসতো, একটা দুটো আইসক্রিমের দোকান, তাদের ওরকম বিক্রিও হতো না, ওই পাড়ার লোকটার থেকেই কিনতো, সে জানতো ও তোমার ওই অরেঞ্জ আইসক্রিম, অরেঞ্জ স্টিকটা তো নেই, আমি খুব অরেঞ্জ স্টিকটা ভালোবাসি, অরেঞ্জ স্টিকটা নেই, এই কারণগুলোই আসলে হ্যাঁ হ্যাঁ বড্ড বেশি গায়ের কাছে এসে গেছে। আমরা কেউ কেউ চেষ্টা করে সেটা থেকে বেরোতে, যে এবং তুমি তোমার স্ক্রিন টাইম তোমার যেটা আছে একবার দেখো কতক্ষণ ফোন দেখেছো সারাদিন, মোটামুটি 24 ঘন্টার মধ্যে হয়তো 18 ঘন্টা 10 ঘন্টা, তার মানে ওই 10 ঘন্টা যে তুমি ফোনটা স্ক্রল করছো, তুমি কি কি পড়েছো? নাথিং। তোমার বাড়িতে চুরি হয়েছে, জগা ধরা পড়েছে, ওখানে ডাকাতি হয়েছে, 4টে সোনার চেন পাওয়া গেছে, এগুলোর কোনোটা দেখেই আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ তুমি নিউজ দেখো, একটা সময় ঠিক করো, সেই সময় বাদবাকি কি বই পড়ছি না, বাদবাকি কি কবিতা পড়ছি না, বাদবাকি একটা ভালো সিনেমা দেখছি না, অনেকে দেখে কিন্তু আমি সবার কথা বলছি না। একটু অপেক্ষাটা ফিরিয়ে আনলে না, যে আমি ভিডিও কলে কথা বলবোই না, তোমাকে আমার সামনে আসতে হবে, যখন দেখা হবে তখন সামনে থেকে কথা বলবো। তুমি ভাবলেই কেমন একটা রোমাঞ্চ হচ্ছে, অলওয়েজ দাঁত মাঝে মাঝে এরকম করতে করতে, তুই ভাব ঘুম থেকে উঠে এরকম একটা মুখে বলতে, হ্যাঁ গুড মর্নিং, নো, প্রেম ওখানেই চটকে গেল, ওটা তো হবে পরে আছে, ঠিক আছে, হাফ প্যান্ট পরে পরে ছাদে গেছে, বাবা না না ধরতেই হবে, হ্যাঁ বলো না, এ হতে পারে না। মানে দেখো বাড়ির খাবার গুলোই যদি বিয়ে বাড়িতে দেয়া যেত তাহলে আর ভালো, তাহলে পাতলা মাছের ঝোল, শুক্তো, আর দুটো বেগুন ভাজা আছে, বড়ি ভাজা, তাই দিয়ে তো হয়ে যেত, হলো না তো। যে যে পুজোর যে অর্ঘ্য দিতে হয় সেটা তো দিতেই হবে,
যে মানে ধরো শুক্তোর মশলা দিয়ে তুমি হয়তো একদিন বললে যে আমি এক্সপেরিমেন্ট করছি, মাংস রান্না করছি, সেটা হবে না, হবে না তো। একদম। মানে আমি হয়তো ক্যামেরার সামনে করে আমার প্রচুর ভিউজ হলো, ওটা কেউ খেতে পারবে না, এটাই ঘটনা আমার মনে হয়। এত বছর তো হয়ে গেল আপনার ইন্ডাস্ট্রিতে, সব থেকে ভালো বন্ধুকে? ইন্ডাস্ট্রিতে আমার তেমন বন্ধু কেউ নেই, কারণ আমি তো ক্যামেরার সামনে কাজ করছি বিয়ের পর থেকে, তো সবসময় ওই কাজ শেষ মানে বাড়ি যাব। আর আমি নিজে হাতে অনেক কিছুই কাজ করতে ভালোবাসি, ঘর পরিষ্কার মানে ঘর পরিষ্কার করা, রান্না করতে ভালোবাসি, কিন্তু সেটা কম হয়, কারণ বরাবরই যেহেতু আমি বাইরে কাজ করি, আমার শাশুড়ি মা বাইরে কাজ করেন, উনিও খুব ভালো রান্না করতেন, আমার মাও ভীষণ ভালো রান্না করতেন, ইনফ্যাক্ট আমার বাবাও খুব ভালো রান্না করতেন। তো সেটা তো ঠিক আছে, তা বাদে একটু ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা, এইটা অমুক করা, জামা কাপড় আয়রন করা, বাথরুম ক্লিন করা, সবই আমার পছন্দের কাজ। আচ্ছা, কোনোটা অপছন্দের কাজ না, কারণ ঘরদোর গোছাতে এবং বাড়িতে গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে, অনেক কিছু থাকে। এবং আপনি এমনিতে তো খুব শৌখিন মানুষ, ঘর গোছাতে ভালোবাসেন, পরিপাটি করে রাখতে ভালোবাসেন। হ্যাঁ, তো এবার সেইগুলো থাকে, অতএব একটা বন্ধুদের গ্যাং নিয়ে যে কোথাও একটা গেলাম সেটা খুব কম হয়েছে, মানে হয়ইনি, বা কোথাও একটা হলো আমি খুব কমফর্ট ফিল করে ঋষি সঙ্গে থাকলে। আমি যাই করি না কেন ভাই ঋষি সামলে নেবে। হ্যাঁ, ঋষি আছে সঙ্গে, অসুবিধা নেই, এবং আমার বাড়ি ফেরার টেনশন নেই। গাড়ি থাকলেই যে আমি সুন্দরভাবে বাড়ি ফিরবো তা নয়, মানে ওই ডিপেন্ডেন্সিটা হয়ে গেছে। তো তাও আমি বলবো যে দেবলীনা আমার খুব ভালো বন্ধু, দেবলীনা দত্ত। আচ্ছা, যার সঙ্গে অনেক কথা শেয়ার করা যায়, হয়তো বছর খানেক বাদে কথা হলো, কিন্তু অনেক কিছু কথা, অনেক ভাষা তার জানা আছে, যেটা দেখেও বোঝে, আমি ওকে দেখে বুঝি। মানে ইন্ডাস্ট্রিতে ভালো বন্ধু হয়, চাইলে হয়। হ্যাঁ হ্যাঁ, আরে বন্ধুত্ব করার জন্য তো তোমার সময় দিতে হবে। যেমন এই রিসেন্টলি অমর সঙ্গীতে কাজ করলাম, শ্যামপ্তির সঙ্গে আমার খুব অনেক ছোট, খুব ভালো সম্পর্ক ওর সঙ্গে আমার, খুবই ভালো সম্পর্ক। বা ইন্ডাস্ট্রিতে প্রচুর মানে যারা আমার ছেলের চরিত্র করেছে বা কিছু, খুব ভালো রিলেশন। দিদি, একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে একটু অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আমরা 21শে জুলাইয়ের মঞ্চ দেখি, আমরা কিছুদিন আগে কার্নিভাল দেখেছি, সেখানে প্রচুর প্রচুর অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখেছি, আপনাকে আমরা কোথাও সেইভাবে দেখি না। আমাকে কোথাও এটা দেখা যায় না। মানে দেখো, একটা রাজনৈতিক মঞ্চে যাওয়ারও তো একটা যোগ্যতা থাকে, যেমন একটা অভিনয় মঞ্চে আসার, আমার সেই যোগ্যতাটা নেই। তাহলে সেটা নিয়ে পড়াশুনো করতে হবে, জানতে হবে তাদের ইতিহাস। আপনি ডাক পাননি কখনো? এটা তো ডাক পাইনি, এটা ঠিক নয়, ডাক পেয়েছে, কিন্তু মানে ওটা আমার কাজ নয়, ওটা আমার কাজ নয়। মানে যে কোনো পার্টিরই, আমি যে কোনো পার্টির সমর্থন করতে পারি, কিন্তু তার মানেই তার মঞ্চে দিকে দাঁড়াবো, দুটো ডায়লগ দেব, আমি ইতিহাস জানো সেটা। দেখো, তোমার যেটা, ধরো তুমি একজন দলের নেত্রী, আমি একজন নেত্রী, তোমার ইতিহাস আমার কাছে ভুল, আমার ইতিহাস তোমার কাছে ভুল, কিন্তু আরেকজন কেউ এসে যদি তোমাকে বিশ্বাস করে বা আমাকে বিশ্বাস করে, তাকে জানতে হবে এবং সেটাতে বিশ্বাস করতে হবে, যেটা আমি বলছি বা যেটা তুমি বলছো। যেমন একটা চরিত্র যদি উল্টো পাল্টাও কথা বলে, কিন্তু আমি বিশ্বাস করে কথাটা বলছি, ওই জানাটা খুব দরকার। আর তাছাড়া আমার সময়ও নেই, যে কোনো জায়গায় সময় দিতে হয়। আমি গানই গাইতে পারছি না তো রাজনীতি। আপনার কেন মনে হয় দিদি যে এত অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির সাথে যুক্ত হচ্ছে, তারা কি কোনো স্পেশাল ভাবে ট্রিটমেন্ট পাচ্ছে ইন্ডাস্ট্রিতে? কি মনে হয় আপনার? কি জানে, আমি বলতে পারবো না, কারণ আমি তো এটা করি না। ইন্ডাস্ট্রির ভেতরে রাজনীতি হয়? ইন্ডাস্ট্রির ভেতরে রাজনীতি তো হয়, স্বাভাবিক হওয়া। যে কোনো বাড়িতে রাজনীতি হচ্ছে, ইন্ডাস্ট্রি যেখানে এতগুলো মানুষ কাজ করছে, খাচ্ছে, মানে এতগুলো টাকার বিষয় জড়িয়ে আছে, বাড়িতে হয় না রাজনীতি? ভেবে দেখো, আমরা শুধু ওই যে অভিনেতা অভিনেত্রীর বিচ্ছেদ হলে ওটাকে হাইলাইট করি, আর ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্সটাকে হাইলাইট করি। ভেবে দেখো, প্রত্যেকটা পাড়ায় দুর্গাপুজোর যে পাড়ায় হয়, হয়তো 50 বছরের পুরনো পুজো, 100 বছর, কি পলিটিক্স ভেতরে হয়, তাতে কিন্তু কারোর টাকার দিক থেকে লাভবান হচ্ছে না। ক্ষমতা উনি সেক্রেটারি হয়েছেন, হ্যাঁ বসো, এটা চেয়ার দাও দুটো, মিনিংলেস। কিন্তু হয়তো সরস্বতী পুজোতে হয়, আরে বিশ্বকর্মা পুজোতে হয়, আর কি, এটা একটা এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় ইন্ডাস্ট্রি, ভেরি নরমাল। একটা জিনিস আমরা ইদানিং কালে দেখি দিদি, যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের যখন নির্বাচন করা হয়, তাদের ফলোয়ার্স দেখা হয়। হতে পারে যে তাদের অভিনয়ের শিক্ষা, প্রথাগত শিক্ষা, আপনারা যেরকম থিয়েটার করেছেন বা অভিনয় শিখেছেন, সেইটা তাদের নেই।
তো সেখানে গিয়ে তাদের সঙ্গে ম্যাচ করতে অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই তো। আচ্ছা, দেখো, সে তো গাড়িটা চালাচ্ছে না, গাড়ি চালাচ্ছে ডিরেক্টর। সেখানে আমি আমার কাজটুকু করব, বাকিটার জন্য কিন্তু আমাকে পয়সা দেয়নি। এবং প্রডিউসার যে তাকে পয়সাটা দিচ্ছে সেটা আমি দিচ্ছি না। লাভ হলে তার হবে, লোকসান হলে তার হবে, আমি বলার কি। এবং যদি এটাতে কাজটা হয়, উনি যদি লাভবান হন, মানে তুমি দেখলে পাড়ার মার্কেট থেকে তুমি জিনিস কিনলে তোমার লস হচ্ছে, কিন্তু তুমি যদি স্পেন্সারে গিয়ে কেনো তোমার লাভ হচ্ছে, তুমি তো স্পেন্সারই যাবে। পাড়ায় হয়তো চাষিরা ফ্রেশ মাল দিচ্ছে, সেটা আমার ভালো লাগছে না, তোমার লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না আমার, ভালোটা পরের কথা, লাভ হচ্ছে না। প্রডিউসার তার নিজের ভালো বুঝবেন, আমি কে বলো, আমি কেউ। আপনি যদি একজন সাধারণ দর্শক হতেন তখন তো ডিফারেন্সটা মানে আমরা যেরকম বুঝতে পারি, একজন সাধারণ দর্শক হিসেবে বুঝতে পারি যে হ্যাঁ মানে কার ব্যাকগ্রাউন্ড আছে বা কে অভিনয়টা জানে আর কার অভিনয়টা আমার সিম্পলি ভালো লাগছে না, তো সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন? দেখো, আমি তো এখন একজন সাধারণ দর্শক হতে পারি না, মানে সেই দৃষ্টিভঙ্গিটাই আমার নেই। আমি এখন একজন অভিনেত্রী হয়ে গেছি, মানে এইটুকুনি হলেও আমি অভিনয়টা করি। অতএব আমি একজন সাধারণ যে অভিনয়টা জানে না তার জায়গায় আমি যাবো কি করে? আপনি কখনো কাউকে ক্রিটিসাইজ করেননি অভিনয় জানে না বলে? বা হয়তো ওই চরিত্রটা সে সেইভাবে ফুটিয়ে তুলতে পারছে না, আপনার জুনিয়রই হোক না কেন? দেখো, মানে এটা না একদম পারছে না, বুঝলে, ওকে দেয়াই উচিত, এরকমই করবো। আমার অত সময় নেই, সত্যি কথা বলতে গেলে আমার অত সময় নেই। এখন অনেককেই পাঠানো হয় হাউস থেকে বা চ্যানেল থেকে, তাদের হয়তো সিলেক্ট করা হয়েছে, তারপরে আমাদের কাছে এখানে তো প্রায় মানে 90% সিরিয়ালের গ্রুমিং এর জন্য পাঠানো হয়। ওইটুকুনি সময় যতটা যা করা যায় হবে। আর ও কেন খারাপ অভিনয় করছে আমি সত্যি সময় পাই না। আমি চেষ্টা করি যে আমার যে ধর 4 পাতাও যদি একসঙ্গে নেয়, আমার 4 পাতা মুখস্থ আছে, আমি 4 পাতা মুখস্থ বলে দিলাম, ও 5 বার শর্ট দিচ্ছে, 10 বার শর্ট দিচ্ছে, দেবে। আবার প্রথম থেকে যাব আমাকে তো ক্লান্তি লাগে না? না না, আচ্ছা, আমার প্রচন্ড এনার্জি। আমাকে অনেকে বলে আমার ব্লাড টেস্ট করা হবে, কেন? নিয়ে তার থেকে এনার্জি ট্যাবলেট বানানো হবে। আমার এত এনার্জি কোত্থেকে? বাংলার রণবীর সিং না, ও আমার থেকেও ছোট অনেক। আমার এনার্জি লেভেলের কথা বলছি। হ্যাঁ, মানে আমিও তো আজকে ধরো এই কাজটাতে নতুন একজন এটা করলো, আজ থেকে 5 বছর 6 বছর বাদে যদি আমার মনে না থাকে, আমিও তো 10টা শর্ট দিতে পারি। সেই দিনের জন্য নিজেকে প্রিপেয়ার রাখো। ওকে ক্রিটিসাইজ করার আমার মানে আমি কেউ নয়। তাকে প্রডিউসার নিয়েছে, ডিরেক্টর তাকে ডিল করছে। দিদি, একটা জিনিস জিজ্ঞাসা করবো, এটা আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন একটা খারাপ অভিজ্ঞতার কথা, সেটা হচ্ছে বিয়ের অনেকটা আগে আপনাকে আপনার ওটা কোনো খারাপ অভিজ্ঞতা না, ওটা ভীষণ হাইলাইট করা ফালতু জিনিস। অনেক জায়গায় একটা জায়গাতে আমি বলেছি, বাকিরা নিজেদের মতো বানিয়েছে ওটা, যে আমার মুখে দাগ, আমার মুখে দাগ নিয়ে হবে না। একবার একজন বলেছিল আমার মাকে, তা নিয়ে আমি একদম দুঃখিত, মানে প্রচন্ড মরে যাচ্ছি এরকম কোনো অভিজ্ঞতা নয়, একেবারেই নয়। এবং বলেছিলাম একজনদেরই, যে আমি এই কারণে বলেছিলাম যে সেখানে ভীষণ ইন্সপায়ার করা একটা স্পিচ ছিল, যে কোনো কিছুই মানুষকে আটকাতে পারে না, কোনো কিছুই আটকাতে পারে না। যে আমি লম্বা, আমি বেটে, আমি মোটা, আমি কালো, কোনোটাই নয়, যদি তোমার ঠিক থাকে অভিনয়। আমাকেও তো একবার বলেছিল যে বিয়ে হবে না, তারপর দিন থেকে ট্রিটমেন্টই করাইনি। তো ঠিক আছে, মানে বিষয়টা ছিল এখানে উনি দুঃখিত, উনি অমুক, কিচ্ছু না। দিদি, এখন তো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় যে মেয়েদেরকে বিভিন্নভাবে বডি শেমিং করা হয়, এবং সেটা সোশ্যাল মিডিয়া দৌলতে আমাদের চোখের সামনে অনেক বেশি করে আসে। সে কালো কিংবা মোটা কিংবা বেটে, হোয়াট এভার, বিভিন্ন রকম ভাবে তাদেরকে বডি শেমিং করা হয়। তো এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন? দেখো, আমাকে হয়তো কেউ বললো, সেটা নিয়ে আমি যদি খুব সেটা নিয়ে বলতে থাকি, ওটা ওখানেই মনে স্টপ করে দেওয়া উচিত। কিন্তু এই জিনিসটা তো মানুষের আত্মবিশ্বাস চিরকাল আছে। তুমি চেয়ে দেখো তো, তুমি ভেবে দেখো তো, তুমি কোনোদিন কাউকে বলেনি ও রংটা না একটু যদি ফর্সা হতো আর একটু ভালো লাগতো, ওই শাড়িটা পরেছে কিন্তু না রংটা ফর্সা হলে আরো ভালো হতো। খুব যে সিরিয়াসলি বলেছে তা নয়। এবার সেটাই এখন এমন জায়গায় গেছে। আর এখন যেটা হয়েছে কি জানো তো, ট্রোল করাটাও একটা কিন্তু রোজগারের রাস্তা। মানে আমি তোমায় ট্রোল করলাম, আমার ভিউজ প্রচুর বেড়ে গেল, ওইটা সবাই শেয়ার করছে, টাকা তো পাচ্ছি আমি, তোমায় ট্রোল করা আমার শেষ। আমি বদারই নয় তোমাকে নিয়ে।
আবার আমি আরেকজন কাউকে খুঁজছি, ওকে এইটা নিয়ে ট্রোল করি, এটা করলে তো ভালো লোকের জব হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আরো বেড়ে গেছে। ওকে যদি বলি যে ওর চোখটা ব্যাকআপ, এখনো ব্যাঁকা চোখ নিয়ে 3 জন লিখেছে, ব্যাঁকা চোখ, ওরকম অভিনেত্রী হওয়ার দরকার নেই, একে জুতোর বাড়ি মারা উচিত, আমি লিখে দিলাম সব। এবার লাখ লাখ শেয়ার হচ্ছে, কোটি কোটি লোক এ করছে, আর আমার পয়সার মাত্রাটা এরম বেড়ে যাচ্ছে। তাতে আমাকে 4টে লোক খারাপ বললো আমার কিছু যায় আসে না, কারণ পার্সোনালি তো আমাকে চেনে না। এটা একজন অভিনেত্রীকে বলছে, 4টা লোকে যে বললাম না আমার পাড়ার জগা খুব মদ খেয়ে এসছে বললে অসুবিধে নেই, গাড়ি চালিয়েছে, জগা পুলিশ ধরেছে, ধরেনি তো, কিন্তু জগা অভিনেতা জগা মদ খেয়ে ধরা পড়েছে, এ কি জগা। আপনি কখনো ট্রোল হয়েছেন? আপনাকে নিয়ে কেউ ট্রোলিং করেছে? মনে পড়ে না, আর হলেও আমি অনেক সময় না দেখতে পাই না। অন্য কেউ এসে খবর দেয় না? মনে হয় না, মানে আমার মনে নেই, আর আমি অনেক কিছু ভুলে যাই জানো তো। এই যে আপনি একটু আগেই যার নাম বলছিলেন দেবলীনাদি, দেবলীনাদিকে তো বিভিন্ন বিষয়ে লোকে ট্রোলিং করে। দেবলীনাদি ভীষণ সাহসী মন্তব্য করে, জবাব দেয় প্রত্যেকটারই, কিন্তু খারাপ লাগে না যে বন্ধুকে এরকম ভাবে ট্রোলিং করা হচ্ছে? একদম না, কারণ আমি তো জানি ওটা ডিজার্ভ করে না। মানে ধরো তোমাকে কেউ বললো বাবা কি কালো তুমি, বাবা এরকম একটা বললো, কালোটা নিয়ে আমি বলছি না, তোমার ভীষণ মনে লেগে, আরে আমি তো জানি কালো নয়, বা আমি খুব কালো, আমাকে বললো কি কালো, জঘন্য লাগছে, আমি তো জানি কালো হলেও আমি জঘন্য নয়, আমার কাছে ম্যাটার করবে কেন? দেবলীনা তো নয় ওটা, আমি জানি তো। তো ওকে কি ট্রোল করলো, খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, অনেক সাহসী এবং বুদ্ধিমতী মেয়ে। একদমই তাই। হ্যাঁ, ও নিজেরটা নিজে ঠিক এ করবে, আমি একদম বদার নয়। তো কেউ যখন কখনো কোনো খারাপ কথা বলে, সেইটা তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই মন খারাপ লাগে, মানে সেটার জন্য খারাপ তো একটা লাগে, কিন্তু সেটাকে গায়ে মাখতে দেব না, মানে এই কনফিডেন্সটা দিদি কিভাবে পান? কি জানি, এটা সত্যি আমি বলতে পারবো না, কিন্তু সত্যি কথা হলো মানে আমি, আমার কাছে এত জীবনে কাজ আছে, পড়া আছে, আমার এখানে একাডেমির ছেলেমেয়েরা আছে, আমার থিয়েটার দলের লোকজন আছে, কিছু গানের দলের মানে এই গান ওটা ভালোবাসে, কিছু এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত না এরম লোকজন আছে, তাদের বাড়িতে যাওয়া বাকি আছে, কতগুলো গান সেভ করে রেখেছি, শোনা বাকি আছে। তো মানে এই জীবনে তো সব শেষ করতে পারবো না, একটুখানি কি আরেকটু পড়ি, 2 পাতা অন্তত পড়ে যাই যাবার আগে, সেটা তো আমার কাছে ভীষণ জরুরি। সেটাই আপনার কাছে ইম্পর্টেন্ট, ওইটাতে মাথা লাগানোর মতো সময় আর এনার্জি? সময় না, সময় এনার্জি না, আমি চাই না, আমি কোনো নেগেটিভ বিষয়ে ঢুকতেই চাই না। আমি যখন দেখি কোনো মানুষ সে সঙ্গে কথা বলে ভীষণ একটা নেগেটিভ ব্যাপার তৈরি হচ্ছে, বা আমি জাস্ট একটা বর্ডার লাইন, আমার দরকার নেই, দরকারই নেই। জীবন এইটুকুনি, আমি আনন্দ করে বাঁচবো, তার মধ্যে আমার যারা গুরুজন স্থানীয় তারা ধীরে ধীরে চলে যাবেন, আমায় মেনে নিতে হবে, কিন্তু সেই যাত্রাটা যতটা পারি আমি যেন আর একটু সুগম করে দিতে পারি, একটু আনন্দের করতে পারি, একটু যেন পাশে থাকতে পারি, কারণ ওটা অবভিয়াস, সেই সময়টা যেন আমি এদিক ওদিক না হয়ে যায় আমার, যতই কাজ। বাবা মা চলে যাওয়া, শাশুড়ির মৃত্যু, সেগুলো কি সব থেকে বড় আঘাত আপনার জীবনের? একদম তাই, এর থেকে বড় আঘাত আর একটা মানুষের জীবনে কি হতে পারে? আর তো কিচ্ছু হতে পারে না। মানে আমার শাশুড়ি বলতে গেলে আমি শাশুড়ি বলে কাউকে বলি না, মাই বলি। মাই, হ্যাঁ, আমার মাকে তো মাই হন, আমার মাকে মামুনি বলতাম, আমার বাবা আর মা, আমি কখন ফিরছি, দেরি হচ্ছে কেন, মানে সবটাই। এর থেকে বড় দুঃখ তো পৃথিবীতে কিছু হয় না, কিচ্ছু হয় না, মানে হতে পারে না কখনো, সেটা অবভিয়াস যতই হোক। আমি যেন ওই হাতটা ধরে যতটা পারি আমি যাব, যতটা পারি, শেষ পর্যন্ত তো কেউ যেতে পারি না। ঘুরতে যেতে ভালো লাগে? খুব ভালো লাগে, সময় পাই না তো, কিন্তু যতদিন বাবা মা সুস্থ ছিলেন একসঙ্গে গেছি, ঘুরেছি, আলাদা একটু কমই গেছি, তাতে আমার আফসোস নেই। আপনি আর ঋষিদা কোথাও ঘুরতে যান না এখন? খুব কম, আমরা একটু দলবাজ আছি। আচ্ছা, মানে ওই একবারই মনে হয় বিয়ের পরে গিয়েছিলাম না, দলবাজ, মানে একটা যাবো, আড্ডা হবে না, এটা হতেই পারে, আড্ডা গান সমস্ত, আড্ডা গান হবে, খাওয়া দাওয়া হবে, ওই গিয়ে তুমি আমি সমুদ্রের পাড়ে পায়ের ওপর পা দিয়ে একটা, সেটা হবে না। না, আমি আর ঋষি তো বাড়িতে আছি, বাড়িতে তো একসঙ্গেই আছি, সব যাপনটাই তো ওর সঙ্গে আমার,
কথা বলা, হই হই করা, মজা করা, কোনোদিন ইচ্ছে হলো মাঝরাত পর্যন্ত জেগে থাকবো, সেটা তো রয়েছে। কিন্তু একটা আড্ডা, মানে যেখানে বাড়ি ফেরার তাড়া নেই, কি আনন্দ, মানে এই 10টা বেজে গেল, এই 12টা বেজে গেল, উবের পাচ্ছি না মনে হচ্ছে, ওইটা নেই, ওইটা নেই। ড্রাইভারকে ছাড়তে হবে, লাস্ট বাসটা চলে গেল রে, তোর বাড়িতেই থাকতে হবে, তাতে আপত্তি নেই। কিন্তু আমি বেড়াতে গেলাম, যাদের সঙ্গে গেছি, পাশের ঘরটাই তাদের, সারা রাত আড্ডা মারছি। সারা রাত যদি আড্ডা মারে ক্ষতি কি? তখন তো ঘুম থেকে ওঠা তাড়া নেই, ঘুম থেকে ওঠা তাড়া নেই না, তার থেকেও বড় কথা ওদের না, আমি ঘুম থেকে উঠে যাই। আচ্ছা, নতুন জায়গায় কোথাও যদি যাই, বা পুরোনো জায়গাতেই, যেমন শান্তিনিকেতনে একটি জায়গাতেই আমরা প্রায় যাই, ওই যে সকালবেলাটা, ওই সকালবেলাটা আমার বাড়ির পাশের সকাল থেকে আলাদা। ওইটা দেখতে আমার খুব ভাল লাগে। একটু হাঁটলাম, একটু ঘুরলাম, ওই যে মর্নিংটা হয়, প্রত্যেকটা জায়গায় আলাদা। আর তখন কি হয়, একটু প্রকৃতিও ঝিমিয়ে থাকে, লোকজনরা ওঠে না, সব মিলিয়ে যে পরিবেশটা, আমার বাড়ির পরিবেশ না, ওটা আমি চিনি না, ওটা আমার খুব ভাল লাগে। তো কিন্তু ওই যে কারোরই, আমারও বেরোনোর তাড়া নেই, ওদেরও বেরোনোর তাড়া নেই, আরো আধ ঘন্টা পরে খাই না, ঠিক আছে। আর যেখানে যেখানে যাই, হোটেল বলি, হোমস্টে বলি, খুব আমাদের কেন জানি না ইন্ডালজ করে, যেখানে খাবার ঘরে দেয় না, দিয়ে গেলাম মানে গরম করে খেয়ে নিও, থালাগুলো এরকম করে রেখে দিও, এরকমই হতে থাকে। যেখানে যেখানে ঘুরতে গেছেন দিদি, শুধু ঘুরতে না, বাইরেও যখন লোকেদের সাথে ইন্টারাকশন করেন, তখন তো তারা এরকম বলে যে এই ক্যারেক্টারটা দিদি খুব ভালো ছিল, বাচ্চারা অনেক সময় দেখে ভয় পেয়ে যায়, তো এই জিনিসগুলো কিভাবে এনজয় করেন? ভালো লাগে। দেখো, আমরা যে মিডিয়াতে কাজ করি, সেখানে লোকের কাছে পৌঁছানোটাই আমার কাজ, এবং লোকে চিনতে পারাটাই আমার কাজ। সেখানে যদি কোথাও, মানে ধরো বাংলার মধ্যে বা যেখানে আমায় অভিনয়ের জন্য নিয়ে গেছে, আমাকে চিনতে পারছে না, একদিন আসবে সেরম দিনও, সেটা তো কষ্টের হবে। চিনতে পারছে, এটা তো আনন্দের। কখনো কেউ এরকম রেগে বলেনি যে আপনি কেন এরকম করেন সব সময়, কেন আপনাকে এরকম? সেটা তো বলে, সেটা তো বলে। তখন আপনার রেসপন্স কি হয়? আমার খুব আনন্দ হয়। আচ্ছা, কারণ আমি যে চরিত্রটা করতে চেয়েছি, যে নেগেটিভিটিটা ফোটাতে চেয়েছি, সেটা ফোটাতে পেরেছি, যার জন্য তার রাগ হচ্ছে। না হলে আমাকে বলতে কি মিষ্টি ভিলেন, খুব খারাপ হতো সেটা। ভিলেন আবার মিষ্টি হয়, ভিলেন আবার মিষ্টি, মানে তাকে দেখে রাগ হচ্ছে না, সবাই বলছে হ্যাঁ এটা ঠিক, আমাকে দেখে রাগ হতো, আবার সবসময় লোকে চাই আসুক একটা কিছু, কি করে দেখি, কি করে দেখি, কোন শয়তান এটা করে, কি করে। তো সেটা তো খুব আনন্দের, খুব আনন্দের। আচ্ছা, বাংলা সিনেমায়ও তো আমরা এখন দেখেছি, রিসেন্টলি রক্তবীজের কথা যেটা নিয়ে ইন্টারভিউ শুরু করেছিলাম, কোনো পরিচালক আছে যার সাথে আপনার খুব ইচ্ছা করে কাজ করতে, যার কাজ আপনার ভালো লাগে ব্যক্তিগতভাবে? না, আমার ভালো লাগা তো পরে কথা, সবাই ভালো ভালো পরিচালক। আমি রিনাদির সঙ্গে একটা কাজ করেছি, অপর্ণা সেন, আমি আবার কাজ করতে চাই। এত মিষ্টি একটা ইউনিট হয়, আর মানুষটা এত মিষ্টি, যে পরিবেশটাই পুরো আলাদা থাকে। আর সবাই কেন রিনাদি বলে, কিছুদিন আগে একজনের উপর রেগে গেছে, তুমি ভাবো আমরা বলছি অপর্ণাদি, কেউ চিনতেই পারবে না, হয় রিনাদি না হলে অপর্ণা সেন, এছাড়া ওনার আর কোনো নাম নেই। আর উনি এতটাই আপন করে নেন, প্রথম আলাপে নিজেই বলেন আমি রিনাদি বলে ডেকো। আমি অ্যাকচুয়ালি আরশিনগরে একটা গানের জন্য সোহাগ দিয়ে আমাকে বললেন, সেই গানটা গাইতে গিয়েছিলাম, দেবজ্যোতি মিশ্রের মিউজিক ছিল। তো সেটা করার পর তার দুদিন বাদে সোহাগ দিয়ে ফোন করে বললো, শোনা একটা ক্যারেক্টারের জন্য রিনা তোকে ফোন করবে। তারপর একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন এলো, লুক সেট হলো, অমুক হলো তমুক হলো, সব ঠিক আছে। এবং উনি ওনার যে, আমার যে লুক সেটটা, মানে যেদিন শুটিং হবে সেদিন মেকআপটা ওনার পছন্দ হলো না, পুরোটা তুলে আবার করলেন, সেটাও না এত মিষ্টি ভাবে বলা, শোনা আমার না মেকআপটা না পছন্দ হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। এই যে একটা আর্টিস্টকে প্যাম্পার করা, আমি কেউ না, দেব রয়েছে মানে বড় বড় সব সুপারস্টার রয়েছে, সেখানে ওই যে ভালো লাগাটা, ওই যে একটা কাজলটা না মনে হচ্ছে এই দাঁড়া তো পেন্সিলটা দে তো, ঠিক করে দিল, নিজেই ঠিক করে দিল। বা আমরা পুরুলিয়াতে বহু বহু দিন ছিলাম, আমার খুব ভালো লেগেছে, হঠাৎ হতে হতে আমার বললো শোন না একটুখানি কল্যাণকে ওই গানটা শোনা না, মানে কল্যাণদার কথা, সরি কল্যাণ বললাম, ওই যে খালেদ চৌধুরীর কাছ থেকে শিখেছিলি, সেই যে মনে থাকা, বা হওয়া মানে একটা স্বাগতা গান শোনা না, মানে হয়তো গ্যাপ আছে। আচ্ছা, এবং সবাইকে সমান যত্ন করা, এটা একটা বড় শিক্ষা, এবং ঠান্ডা মাথায় কাজ করা। তবে অপর্ণা সেনের সঙ্গে
আমার তারপরে ওনার পারিবারিক আড্ডাতে গেছি, সোনাটাটা উনি বলেছিলেন করতে, আমি পারিনি তখন মেঘের চাপে। কঙ্কনা সেন চশমার সাথে দেখা হয়েছে? আলাপ হয়েছে। আচ্ছা আচ্ছা, কেমন লেগেছে সেটা? ভালো লেগেছে, কিন্তু খুবই রিনাদির মতো তো নয়, অল্প সময়ের জন্য। দিদি, পুরুলিয়ায় অপর্ণাদিকে যে গানটা আপনি শুনিয়েছিলেন সেটা যদি একটুখানি শোনান আমাদের। অনেক গানই শুনিয়েছিলাম, কিন্তু একদম সেই জঙ্গলের মধ্যে, রাস্তার মধ্যে, ওটা খালেদ চৌধুরীর লেখা একটা গান ছিল যতদূর আমার মনে পড়ছে। গানটা ছিল এরকম: আমায় দুঃখ দিলে হৃদয় মাঝে লীল জয় বন্ধু, আমায় দুঃখ দিলে হৃদয় মাঝে, আমার লীলজ্জাকে খেলিল সঙ্গে রে লীল জয় বন্ধু, আমার লীলজ্জাকে খেলিল সঙ্গে রে লীল জয় বন্ধু, আমায় দুঃখ দিলি হৃদয় মাঝে। মানে নির্লজ্জ বন্ধু আমার হৃদয় দুঃখ দিলি, আমার লীলজ্জাকে কে লীল সঙ্গে রে লীল জয় বন্ধু। মানে এমন নির্লজ্জ কে আছে যে আমার নির্লজ্জটাকে নিয়ে চলে গেল। মানে একদম অন্যরকম গানটা। হ্যাঁ, এটা এইটুকুনি গান। আচ্ছা, মানে এই একদম 4 লাইন। হ্যাঁ, তো এখনো গানের প্র্যাকটিসের মাঝেই থাকেন? খুব কম হয়, মানে মেগা সিরিয়াল হলে যা হয়, তারপরে বাড়ির কাজ আমি সবই করতে ভালোবাসি। মাঝপথে কোনো একটা ফেরে বুকসেল পরিষ্কার করতে করতে এ বাবা কল টাইমের সময় হয়ে গেছে, সেও হয়, মানে পরিষ্কার করতে গিয়ে আরো নোংরা হয়ে গেল। আচ্ছা, এরকম যদি কখনো হয় যে জীবনের একটা রিস্টার্ট বাটন আছে, সেই রিস্টার্ট বাটনটা টিপলে আপনি কি এরকম জায়গায় ফিরে যেতে চান যেখানে শুধুমাত্র আপনি গানকেই সঙ্গী করতে পারেন? আমি না ওইটা দিতে চাই না, কারণ এই মাঝখানে এত ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যার জন্য আজকে আমি এইখানে দাঁড়িয়ে তোমাকে ইন্টারভিউটা দিচ্ছি। আমি সেগুলো তো আমার হারিয়ে যাবে আমার জীবন থেকে। একটা শুধু জিনিস পাবো বলে এতজনকে আমি হারাতে পারবো না, এতগুলো ঘটনা, এত কাজ সব হারিয়ে যাবে তো। আর তারপরে আবার বলবে আরো রিস্টার্ট দিয়ে ক্লাস 1-এ ভর্তি হও, আমি পারবো না, পারবো না। আমি আর এখন আবার অঙ্ক করতে হবে, আমি পারবো না, নট পসিবল। না দিদি, আপনার সাথে কথা বলে একটা জিনিস খুব মনে হচ্ছে যে জীবনের শেষ পর্যন্ত আপনি কাজটা করে যেতে চান। এটাই কি সত্যি, নাকি শেষটা অন্য রকম ভাবে কাটানোর ইচ্ছা? দেখো আজকে বলার পর কাজটা কালকে দেখা গেল আমি হয়তো বিছানায় পড়ে গেলাম, এবার শেষের এরকম কিছু হবে না। আমি বলছি শেষের প্ল্যানিং আর হলো না, কিছুই হলো না। অতএব প্ল্যান করে কোনো লাভ নেই। জীবন যেদিকে নিয়ে যাবে, জীবনের শেষ দিন পর্যন্ত কাজ আমি নাও করতে পারি, আমার হয়তো সেই অবস্থা থাকবে না। বা আমি হয়তো একটা লটারি কাটলাম, প্রচুর টাকা হয়ে গেল, তখন হতেও পারে। বা একটু কম কাজ করব, তখন আমার শারীরিক পরিস্থিতি অনুযায়ী, এখন তো ঠিক আছে এখনো পর্যন্ত, সেটাও হতে পারে। জানি না কি হবে। মানে আমি যেহেতু বাড়ি থেকে লাঞ্চ আনি, আমি জানি দুপুরবেলা কি খাবো, আদারওয়াইজ আজকেই জানতাম না এত দেরি হয়ে যাবে লাঞ্চ করতে। পুরোটাই হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, যেটা হবে আমি সেটাকেই পজিটিভলি নেব। আমি ঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করব। এবার তার মধ্যে তো বাধা আসেই। এই যে জলে আমাদের গাড়ি ডুবে গেল, প্রচুর মানুষের কত ক্ষতি হলো, বইপাড়ায় কত বই নষ্ট হলো। আগের দিনও কেন, সেদিন যখন বৃষ্টিটা হচ্ছে দেখে মানুষ শুয়েছিল, ভোরবেলা উঠে ওরকম একটা দিন দেখবে কেউ ভাবেনি। তাতে মানে এত জীবনটা অনিশ্চিত, তো প্ল্যান করে কোনো লাভ নেই। ভালো থাকি, ভালো রাখার চেষ্টা করি, খারাপ ভাবনা এলে ক্ষমা চেয়ে নিই। আমার যদি মানে হঠাৎ মনে, মানুষ তো যে ওর এইটা না আমারও হতে পারতো, পরে মুহূর্তে ভাবলাম এই বাবা আমি কি করলাম, তো আমার প্রচন্ড হিংসে ঋষি জানো না, আমার না একটা খারাপ ভাবনা এসছে। কি ভাবলাম আমি, না এটা ভেবেছি যে এটা আমারও হতে পারতো। ইটস ব্যাড না, ঠিক আছে তুমি তো বুঝতে পেরেছো তোমার এই ভাবনাটা ভাবা উচিত হয়নি। হ্যাঁ আমি তো বুঝতে পারছি, কিন্তু আমি কাকে বলবো? আমি তোমাকে বললাম যে মানে উচিত হয়নি এটা। বলো ঠিক আছে বুঝতে পেরেছো যখন, ভগবান পাপ ক্ষমা করে দিয়েছে, যাও কাজে যাও। কিন্তু আমি এটা মানে আমি চেষ্টা করি, সব চেষ্টাই সফল হয় তা তো নয়, চেষ্টাটা থাকে আমার। দিদি একটা জিনিস তো মনে হলো যে পুরোটাই ভীষণভাবে পজিটিভ মাইন্ডেড মানুষ একজন আপনি, এবং খুব তাড়াতাড়ি যে কোনো নেগেটিভিটি কাটিয়ে উঠতে পারেন। তো নতুন প্রজন্মের যে শিল্পীরা, শুধু শিল্পী বলবো কেন, প্রত্যেকটা মানুষ, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন যে নিজের মধ্যে সবসময় এই সেলফ কনফিডেন্সটা রাখা, যে কোনো নেগেটিভিটিকে এড়িয়ে চলা এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। দেখো এটা তো কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ভাষণ নয়, আমি কোনো জ্ঞান দিতে পারি না, কারণ তার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, তার পরিস্থিতি আমি জানি না, গণজীবন যাপন হয় না,
সে হয়তো এত নেগেটিভিটির মধ্যে আছে, সে সেটা কাটাতে পারে না, সে সেটাতেই বড় হয়েছে। তার আশেপাশে একটা লোকও সে হয়তো পায়নি যার সঙ্গে সে শেয়ার করতে পারে, প্রত্যেকের কাছে ঠকেছে। অতএব আমার কোনো ভাষণই তার কোনো কাজে দেবে না। আমার থেকে পজিটিভ মানুষ পৃথিবীতে আছে, যে বলছে এরম ভাবে করছে, এর থেকে এই প্রসেসে গেলে আরো বেটার থাকতে পারতো মানুষটা। তো এইরকম কিছু নয়, মানে চেষ্টা করে যাওয়া, ভালো থাকার চেষ্টা করা, এটা হচ্ছে এক লাইনের ভালো থাকার চেষ্টা করা, যে যার পরিস্থিতি অনুযায়ী। যার কালকের দিনের মতো খাওয়াটা নেই, তাকে যদি বলে যে রেগুলার তুমি 10,000 টাকা করে জমাও অমুক অমুক ফান্ডে কি মিউচুয়াল ফান্ডে, তাহলে তুমি এত বছর পর এত কোটি টাকার মালিক হবে, মিনিংলেস কথা তার কাছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। অতএব ওই ভালো থাকার চেষ্টাটা সারা জীবন চালিয়ে যেতে হবে, এই একটাই লাইন। দিদি, ভীষণ রকম ভালো লাগলো, মানে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে না কারোর সাথে কথা বলে, তার কারণ তার পজিটিভ এনার্জিটাও মনে হয় যেন নিজের মধ্যে চলে এসছে। আজকে আপনার সাথে কথা বলবার সেই রকমই একটা ফিল হচ্ছে। আমার দারুণ লাগলো শুনে। এবং আড্ডা স্টেশনের দর্শকদেরও বলি যে হ্যাঁ, এরকম তো অনেক সময় হয় যখন আমরা অনেক খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে যাই এবং মরাল ডাউন লাগে, নিজেদের মন খারাপ হয়, সেই সময়টা, সেই নেগেটিভিটিটাকে কি করে কাটিয়ে উঠবো, সেই রাস্তাগুলো স্বাগতাদির সঙ্গে কথা বলে আমরা পেয়ে গেলাম। আর ইন্টারভিউটা শেষ করার আগে স্বাগতাদির থেকে অবশ্যই একটা কবিতা শুনবো। দেখে নেব তারাপদ রায়। ভর সন্ধেবেলা যারা গলির মোড়ে পথ আটকিয়ে দেখে নেব বলে চলে গিয়েছিল, তারা আর দেখা করতে আসেনি। কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরই দেখে নিয়েছে। বছরের পর বছর চলে গেল, সেই একই কাঠের চোয়াল, সেই বুড়ো আঙুলের মতো মোটা তর্জনী। দেখে নেব শাসাতে শাসাতে দলের পর দল লোক নিকেশ হয়ে গেল, দলের পর দল লোক দল বদলালো, দলের নাম বদলালো, বারবার এসে শাসিয়ে গেল। দেখে নেব। বর্তমান সমাজটাই তাই। একদমই তাই। এবং তারাপদ রায় ভীষণ প্রিয় একজন কবি, খুব ভালো লেখেন, খুব ভালো লেখেন। এবং যে মানুষটার কবিতা এত ভালো লাগে সেই মানুষটা তো পজিটিভ হবেই, তার কোনো মানে নেই। আমি দেখেছি মোরাললেস যে যাদের কবিতা ভালো লাগে তারা ভীষণ পজিটিভ মানুষ হয়। থ্যাংক ইউ সো মাচ দিদি আড্ডা স্টেশনকে সময় দেওয়ার জন্য। আপনি এত ব্যস্ত, তার মধ্যে আমাদের সময় দিলেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার মতো নিশ্চয়ই আমাদের যারা দর্শক তারা ভীষণ ভীষণ এনজয় করলেন আজকের ইন্টারভিউ। অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর এরকমই আরো ইন্টারভিউজ, আরো নানান আড্ডা দেখার জন্য চোখ রাখুন আড্ডা স্টেশনে। আর আপনার যদি ভালো লেগে থাকে এরকম সাক্ষাৎকার, তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।